তাহলে দেখো আজকের ক্লাসে আমরা শুরু করব 5 এর কোশ্চেন গুলো থেকে। গত ক্লাসে আমরা কতদূর পর্যন্ত করছি? গত ক্লাসে কিন্তু আমাদের 4 এর কোশ্চেন গুলো পর্যন্ত কাজ শেষ করে ফেলছিলাম আমরা। এখন দেখো 5 এর কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে সেটা আমরা পড়ে ফেলি। এখানে বলছে যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে জাস্ট একটাই তথ্য দেওয়া আছে, সেটা কি? সেটা হলো যে 60 ডিগ্রি কোণে বস্তুটা নিক্ষিপ্ত হচ্ছে প্রাসাকারে, আর সেটা ইউ বেগে নিক্ষিপ্ত হচ্ছে, মানে একটা নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত হবে আর কি। ওর এইচটা দেখাই দিছে। এখন বলা হয়েছে যে কণাটার সর্বাধিক উচ্চতা যদি 4.9 মিটার হয়, তার মানে ওর ক্যাপিটাল এইচ সর্বোচ্চ উচ্চতা এইটা দেয়া আছে। দেয়া থাকার পরে আর কি বলছে, এর আনুভূমিক পাল্লাটা নির্ণয় করো, অর্থাৎ ক্যাপিটাল আর নির্ণয় করতে বলছে। আর কি দেওয়া আছে এখানে? জি এর মানটা তোমার দেওয়া আছে। জি এর মান এমনিতেই আমাদের জানা থাকে। এখন দেখো তাহলে এই যে এখানে এইচ এর মান দেওয়া আছে এবং প্রশ্ন থেকে আমরা থেটা নট এর মানটা পাচ্ছি, সেটা কত? 60 ডিগ্রি। এই যে এই দুইটা তথ্য থেকে আমাদের কি বের করতে বলছে? আর বের করতে বলছে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলো থেকে খুব ভালোভাবে একটা জিনিস কি শিখছি, যে আমাদের এইচ, আর এবং টি এদের সংক্রান্ত, যদি আমাদের এই চলকগুলো সংক্রান্ত এদের একে অপরের মধ্যবর্তী সম্পর্কের ব্যাপার আসে, তাহলে আমরা কি অ্যাপ্লাই করবো? তাহলে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু 4h/r ইজ ইকুয়াল টু gt স্কয়ার বাই 2r সেদিকে যাব। তাহলে এখন লিখে ফেলি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? তাহলে এখানে আমরা লিখতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু 4h/r এই ফর্মুলাটাতে, কারণ এটা এইচ এবং আর এর মাঝে একটা রিলেশন স্টাবলিশ করে। এখন এইখান থেকে তাহলে দেখো আমাদের থিটার মান জানা আছে, থিটা নট আর কি, আর এইচ এর মান জানা আছে, সিম্পলি এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাই। এই জাস্ট যদি আমরা বসাই দিই, আর ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? তাহলে আর ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 ইন্টু এইচ এর মান 4.9, আর tan থিটা মানে হচ্ছে tan 60 মানে √3। এই তো হয়ে গেল। এইটা থেকে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এই মানটা আসে মোটামুটি 11.316 মিটারের কাছাকাছি। এই তো চলে গেল। তাহলে আমাদের 5 এর এ নাম্বার কোশ্চেনটা সলভ করা হয়ে গেল। সিম্পলি আমরা জাস্ট tan থিটা ইকুয়াল টু 4h/r অ্যাপ্লাই করলাম, এখান থেকেই খুব সহজেই এক লাইনে ম্যাথটা হয়ে গেল। 5 এর এর ঝামেলা শেষ। এবার আমরা যাব 5 এর পরের কোশ্চেনে। তাহলে এখন দেখি আমরা পরের কোশ্চেনটাতে কি বলা হয়েছে। এখানে দেখো কি বলছে। এখানে বলা হয়েছে একই একই বেগে নিক্ষিপ্ত একটা প্রক্ষেপকের বা প্রাসের নির্দিষ্ট পাল্লা আর এর জন্য দুইটা বিচরণ পথ। আচ্ছা, এতদূর পর্যন্ত যদি আমরা রাখি দুইটা বিচরণ পথ, এই ব্যাপারটা তো আমাদের জানা আছে, তাই না? এই ব্যাপারটা কিন্তু আমরা থিওরি পড়াশোনায় বেশ ভালোভাবে পড়ছি, এবং গতদিন যে কাজ দেওয়া ছিল এক্সাম্পল 3, সেখানেও এটা কাজ দেওয়া ছিল। সেটা কি? সেটা হচ্ছে ডাবল ট্রাজেক্টরি অফ আ প্রজেক্টাইল। তো অর্থাৎ প্রাসের একটা মানে দুইটা বিচরণ পথের ব্যাপার। তো এইখানে ওই সংক্রান্ত প্রশ্ন আসছে। তার মানে কি? একই বেগে নিক্ষিপ্ত, ওই যে বেগ ফিক্স থাকার কথা বলছিলাম, একই বেগে নিক্ষিপ্ত প্রাসের জন্য নির্দিষ্ট পাল্লা আর এর জন্য, মানে এই যে আর ফিক্স থাকবে, নিক্ষেপণ বেগটা এবং পাল্লাটা এই দুইটা জিনিস ফিক্স থাকলে আমরা কি পাই? দুইটা বিচরণ পথ পাই। এই ব্যাপারটাকেই আমরা ডাবল ট্রাজেক্টরি অফ এ প্রজেক্টাইল আকারে এই কনসেপ্ট থেকে পড়ছিলাম। এখন ওখান থেকে কি প্রশ্ন করছে দেখো, ওখান থেকে প্রশ্ন করছে দুইটা বিচরণ পথের সর্বাধিক উচ্চতা যদি এইচ এবং এইচ ড্যাশ হয়ে থাকে, তাহলে কি বলা হয়েছে? তাহলে আর ইজ ইকুয়াল টু 4√h/h ড্যাশ, এই জিনিসটা দেখাইতে বলছে বা এই জিনিসটা নিয়ে আসতে বলছে। তাহলে এখন দেখি আমরা এই কাজটা কিভাবে করা যেতে পারে। আমরা প্রথমে প্রশ্নের স্কিমটা আঁকার চেষ্টা করি। তাহলে দেখো এই ক্ষেত্রে যেহেতু আমরা পাচ্ছি যে এইখানে যদি আমরা আঁকি, এই বিন্দু থেকে মনে করো নিক্ষিপ্ত হয়েছে প্রাসটা। এখন প্রাস নিক্ষিপ্ত হওয়ার ক্ষেত্রে কি আমরা ডাবল ট্রাজেক্টরির ক্ষেত্রে কি জানছি? একটা গতিপথ যদি এরকম হয়, এটা হচ্ছে লোয়ার ট্রাজেক্টরি, আরেকটা হবে হায়ার ট্রাজেক্টরি বা আপার ট্রাজেক্টরি। সেটা কিরকম? সেটা হবে এরকম। এখন এই ক্ষেত্রে শর্তটা কি বলো দেখি। শর্ত হচ্ছে যে এদের ক্ষেত্রে এই যে যেটা হবে আপার ট্রাজেক্টরি আর যেটা হবে লোয়ার ট্রাজেক্টরি, এদের যে অ্যাঙ্গেল দুইটা, এদের অ্যাঙ্গেল দুইটা এরকম হবে। এটা যদি থেটা হয়, এটা কত হবে বলো দেখি। তাহলে উপরেরটা হবে 90 মাইনাস থেটা, তাহলে এটা হবে 90 মাইনাস থেটা। এই জিনিসটা কিন্তু আমরা জেনে ফেলছিলাম যে এটা যদি থেটা কোণে নিক্ষিপ্ত হয়, তাহলে অবশ্যই অপরটা 90 মাইনাস থেটা হবে, অর্থাৎ উভয় নিক্ষেপণ কোণের যোগফল 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এখন সেই অনুযায়ী আমরা ওই প্রাথমিক যে ব্যাপারটা সেটা আঁকলাম। আর কি বলা হয়েছে? একই বেগে নিক্ষিপ্ত, বেগ তো সেম থাকতেই হবে, তাহলে বেগটা হচ্ছে ভি নট, এর ক্ষেত্রেও ভি নট, এর ক্ষেত্রেও ভি নট, বেগ সেম। আর আর কি বলা হচ্ছে? আর বলা হচ্ছে যে দুইটা বিচরণ পথের সর্বাধিক উচ্চতা এইচ এবং এইচ ড্যাশ। আচ্ছা, তাহলে একটাকে আমরা দেই এইচ আর একটাকে দেই এইচ ড্যাশ। এখন মনে করো এই বেগটাকে এখান থেকে সরায় পাশে লিখি, তাহলে কি দাঁড়ায়? তাহলে এই যে এই উচ্চতাটুকু, এটা হচ্ছে এইচ, এতটুকু, আর এই যে উপরেরটার অর্থাৎ আপার ট্রাজেক্টরিটার এর সর্বোচ্চ উচ্চতা এটা হচ্ছে
এইচ ড্যাশ। তাহলে নিচেরটাকে আমি বলতেছি এইচ, উপরেরটাকে বলতেছি এইচ ড্যাশ, মানে এই পুরোটা। এইচ ড্যাশ বলতে এই পুরোটা, একদম এই গ্রাউন্ড লেভেল থেকে এই পুরোটা, আর এইচ বলতে এই গ্রাউন্ড লেভেল থেকে এত দূর পর্যন্ত, এই যে এত দূর পর্যন্ত গেল। তাহলে দুইটা সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে। এখন কি করতে হবে, সর্বোচ্চ উচ্চতা দিয়ে আমাদের এই পাল্লার মানটা শো করতে হবে, সেটা কত হয় সেই জিনিসটা দেখাতে। আচ্ছা, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে একটু আমরা ভালোভাবে যদি খেয়াল করি আমাদের কাছে কি দেওয়া আছে এবং কি চাচ্ছে সেইটাতে, তাহলে এই জিনিসটা খুব সহজে এবং খুব স্মার্টলি বের করা যাবে। কিভাবে, সেটা হচ্ছে তুমি দেখো এই যে এই ক্ষেত্রে, এই কেসে কিন্তু তোমার সর্বোচ্চ উচ্চতা এবং এই আর এর ক্ষেত্রে একটা সম্পর্কের ব্যাপার আসতেছে। আবার পরের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, পরের ক্ষেত্রটা তো তোমার এই যে এইচ ড্যাশ অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এবং আর এর মানটা তো এখানে ফিক্স, ওই নিচের ট্রাজেক্টরির জন্য যা আর উপরের ট্রাজেক্টরির জন্য তো সেম আর। তাহলে এইখানে উপরের ক্ষেত্রেও কি হচ্ছে, সর্বোচ্চ উচ্চতা এবং আর এর সাথে একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। তার মানে কি, তার মানে বলতে গেলে এই যে এইচ এবং আর, আর এইচ ড্যাশ এবং আর, এই যে দুইটা কেসে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মাঝে একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। আর আমরা কি জানি, আমরা আগেই বলে ফেলছি আমাদের স্ট্র্যাটেজি থিওরি থেকে এটা, যে আমাদের ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল টি অর্থাৎ আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতা এবং উড্ডয়নকাল, এই তিনটা চলকের মাঝে মধ্যবর্তী সম্পর্ক যদি আমরা দেখি, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এদের মাঝে ওই ট্যান থিটা দিয়ে যে ফর্মুলা গুলো সেইগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে এখানে দেখো ওই জিনিসটা কিন্তু চলে আসছে। তাহলে এখানে আমরা কি করব, এইখানেও সেম কাজই করব। তার মানে কি, তার মানে এই যে এইচ এবং আর এর ক্ষেত্রে এই যে নিচের ট্রাজেক্টরিটার জন্য এইখানে একবার ট্যান থিটা দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, আবারও উপরের ট্রাজেক্টরি বা আপার ট্রাজেক্টরির জন্য এইচ ড্যাশ এবং আর দিয়ে আবারও ওই ট্যান থিটা দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলেই ইনশাল্লাহ আমাদের জিনিসটা চলে আসবে। তাহলে করে ফেলি। আমরা কি জানি, আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4h/r। এখন প্রথম কেসে যদি আমি অ্যাপ্লাই করি, প্রথম কেসে অর্থাৎ নিচের ট্রাজেক্টরিটার জন্য, তাহলে কি হয়, নিচের ট্রাজেক্টরিটার জন্য মানে নিক্ষেপণ কোণ হচ্ছে থেটা, তাহলে এখানে থেটা বসালাম, ঠিক আছে। আর ক্যাপিটাল এইচ বা সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এর পরিবর্তে ছোট হাতের এইচ আমরা বসাই দিই, দিলাম। আর পাল্লার মানটা আর দেওয়া আছে, আরই থাকলো। ওকে, গেল, এইটা গেল এখানকার। এরপর দ্বিতীয় কেসে অর্থাৎ এই আপার ট্রাজেক্টরির জন্য যদি একই জিনিস আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে দেখো, ট্যান অফ মানে নিক্ষেপণ কোণ, দেখো দ্বিতীয় কেসে নিক্ষেপণ কোণ কত বলো দেখি, 90 মাইনাস থেটা, তাই না। এখানে ছিল থেটা, এখানে হচ্ছে 90 মাইনাস থেটা, তাহলে এখানে নিক্ষেপণ কোণের জায়গায় আমরা লিখবো কত, 90 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কত, 4h/r। এই তো, এই যে এই দুইটা জিনিস লিখলাম, এখন দেখবা এই দুইটা জিনিস আসলে কম্বাইন করলেই আমাদের মানটা খুব সহজেই চলে আসবে। কিভাবে, তুমি খেয়াল করো, এই যে এখানে কি থাকতেছে, এখানে তোমার থাকতেছে tan থিটা ইজ ইকুয়াল টু 4h/r। এটাকে আর সিম্পলিফাই করার মতো কিছু নাই। কিন্তু এই দ্বিতীয় কেসের যে ব্যাপারটা, এইখানে দেখো কি হচ্ছে, এইখানে তুমি এই যে tan অফ 90 মাইনাস থিটা, আমরা কি জানি tan অফ 90 মাইনাস থিটা, এই জিনিসটাকে কি জ্যামিতিক বিশ্লেষণ আমরা করতে পারি না। কিভাবে, এই যে চতুর্ভাগ গুলা দিয়ে 90 মাইনাস থেটা মানে কি, প্রথম চতুর্ভাগে থাকতেছে, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তার মানে এও পজিটিভ হবে। আর 90 হচ্ছে 90 মানে কি 90 এর বেজোড় গুণিতক, তাহলে এটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, জাস্ট সিম্পলি। তাহলে এটা হয়ে গেল কট থেটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে লিখতে পারবো কট থেটা ইজ ইকুয়াল টু 4h/r। এই তো হয়ে গেল। তাহলে দেখো তুমি একটা পাইছো হচ্ছে tan থিটা, tan থিটার মান এত, আরেকটা থেকে পাইলে তুমি cot থিটার মান এত। এখন দেখো আমাকে বলো দেখি, tan থিটা আর cot থিটার মাঝে একটা বেশ মানে একদম প্রাইমারি বা বেসিক লেভেলের একটা রিলেশন আছে না, সেটা কি tan থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা বা cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। কিংবা আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডাইরেক্ট tan থিটা ইনটু cot থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এইটা যদি লিখতে পারি, এখন এখানে সিম্পলি তুমি tan থিটার মান এখান থেকে এনে বসায় দাও, cot থিটার মান এখান থেকে এনে বসায় দাও, দেখবা খুব সিম্পলি জিনিসটা মিলে যাবে। তাহলে বসাইলাম আমরা এখান থেকে 4h/r, এখান থেকে তাহলে আসতেছে 4h-r ইজ ইকুয়াল টু 1। এখন এখান থেকে সিম্পলি তুমি আর এর মান বের করো, যেহেতু আর এর মানটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এখানে আর এর মানটা বের করলে কি দাঁড়ায়, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4×4 = 16 h অতএব আর ইজ ইকুয়াল টু 4√h সিম্পল। এই তো দেখো তোমার কিন্তু প্রমাণটা হয়ে গেল। এইভাবে আমরা যদি স্মার্টলি চিন্তা করতে পারি, অর্থাৎ এই জিনিসগুলা অ্যাপ্রোচটা আমাদের ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে বেশ সহজভাবে। সেটা কি দেখো, তাহলে এই ম্যাথটাতে কি করছি আমি বলে দিই একটা রিভিউ আকারে। সেটা হচ্ছে এখানে ডাবল ট্রাজেক্টরি
একটা কথা বলছিল, সেই স্কিমটা বা সেই উদ্দীপকটা দেওয়া আছে, সেই উদ্দীপক অনুযায়ী আমি চিত্র আঁকছি। চিত্র আঁকার পরে এখানে প্রশ্ন দিচ্ছে যে একটার হচ্ছে হাইয়েস্ট সর্বোচ্চ উচ্চতা কত এইচ, আর একটা এইচ ড্যাশ। এখন বলছে এই যে এইচ আর এইচ ড্যাশ আছে আমাকে দেখাইতে হবে আর ইজ ইকুয়াল টু 4√এইচ এইচ ড্যাশ হবে, এই জিনিসটা দেখাইতে বলছে। তাহলে এখন আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এই নিচের ট্রাজেক্টরির ক্ষেত্রেও এইচ এবং আর এর সম্পর্ক, সর্বোচ্চ উচ্চতার পাল্লা, এখানেও সর্বোচ্চ উচ্চতার পাল্লা। এখন আমরা তো এই জিনিস আগেই মাথায় নিয়ে ফেলছি, সেটা কি যে সর্বোচ্চ উচ্চতা এবং পাল্লা থাকলেই আমরা এই ফর্মুলার দিকে আগাবো, জিনিসটা সোজা হবে। তাহলে আমরা ওই অনুযায়ী আগাইছি এবং খুব সহজেই জিনিসটা কিন্তু মিলে গেছে। এখানে 90 মাইনাস থেটার জন্য কট হয়ে গেছে, tan আর কট মিলে 1 লিখছি, সিম্পলি এটার মান চলে আসছে। এই তো এটার সমাধান হয়ে গেল। এখন দেখো এইটা জিনিস তোমরা যদি অন্যভাবে চেষ্টা করতে চাও বা অন্যভাবে করতে চাও তাও হবে। কিভাবে সেই জিনিসটা একটু বলে দিই, এই জিনিসটা তোমরা চেষ্টা করতে পারবা। সেটা হচ্ছে এরকম, তুমি দেখো এই যে নিচেরটার জন্য, এই নিচের ট্রাজেক্টরিটার জন্য, নিচের ট্রাজেক্টরির যে এইচ বা সর্বোচ্চ উচ্চতা, এটা তুমি কি লিখতে পারবা বলো দেখি? এইচ এর ফর্মুলা কি আমাকে বলো? এইচ এর ফর্মুলা আমরা জানি, সেটা হলো কি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট বাই 2g, তাই না? এই জিনিসটা হলো এইচ এর ফর্মুলা। এখন নিচের ট্রাজেক্টরির জন্য এইচ এর মানটা কত হয় বলো দেখি? নিচের ট্রাজেক্টরির জন্য এইচ এর মানটা হবে, এখানে লিখে দেখাই, যেহেতু উভয়ের বেগ সমান, বেগ একটা যে কোনো ধরে নিলেই হলো, মনে করো ভি ধরে নিলাম, তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা থাকলো বাই 2g। এখন উপরের ট্রাজেক্টরির জন্য কত হবে বলো দেখি? উপরের ট্রাজেক্টরির জন্য হবে এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু বেগ সমান ভি স্কোয়ারই থাকলো সাইন স্কোয়ার। এখন এখানে থেটার জায়গায় কি হবে? এই উপরেরটার ক্ষেত্রে উপরের ট্রাজেক্টরি নিক্ষেপণ কোণ কত? 90 মাইনাস থেটা, তাহলে এখানে কি লিখবা তুমি? 90 মাইনাস থেটা লিখলাম বাই এখানে 2g লিখলাম। এই যে এই জিনিস যদি তুমি লেখো, এইটা তাহলে কি দাঁড়ালো? এইচ এর এক্সপ্রেশন আর এইচ ড্যাশ ড্যাশের এক্সপ্রেশন। এখন এইচ এর আর এইচ ড্যাশের যদি এক্সপ্রেশন তুমি জানো, তাহলে সিম্পলি তুমি রাইট সাইড থেকে আগাইতে পারবা। কিভাবে? এই যে রাইট সাইড লিখবা, রাইট সাইড লিখে 4√এইচ এইচ ড্যাশ করবা, তখন অবশ্যই অবশ্যই জিনিসটা কিন্তু এইভাবে ফাইনালি অবশ্যই আর এর মানটা মিলবে। বুঝছো? আশা করা যায় এই উপায়টাও বুঝে গেছো তোমরা, যে এই উপায় ওইভাবে করা যাবে। আচ্ছা, এই যে দ্বিতীয় যে উপায়টা দেখালাম, এই উপায়টাতে কি করে দেখাইতে হবে নাকি তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবা, এটা একটু জানাও। তাহলে যদি তোমরা পারো তাহলে তো হয়ে গেল, তাহলে আমি পরের ম্যাথে যাবো। আর যদি মনে হচ্ছে না দেখান, তাহলে দেখাবো। আমি পুরো ব্যাপারটা বলে দিছি, দ্বিতীয় প্রসেস যেটা বলছি সেটার পুরো ব্যাপার অবশ্য বলে দিছি আমি। আচ্ছা, তাহলে এটা তোমরা চেষ্টা করে ফেলিও। হ্যাঁ, এইভাবে যদি চাও তাহলে তুমি এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, এইভাবেও জিনিসটা মিলবে। ওকে, তাহলে এখন এই জিনিসটা করে ফেলিও। এইবার তাহলে আমরা কিসে যাব? এইবার তাহলে এই জিনিসটা, এটা কি দেখলাম বলো দেখি? এইটা একটা দেখলাম, তাহলে এখানকার একটু ভালোভাবে তোমরা মন দিয়ে দেখো প্রশ্নটা থেকে কি হলো। তাহলে প্রশ্নটা থেকে এই ব্যাপারটা আমরা শিখলাম বা এই ব্যাপারটা আমরা জানলাম, সেটা কি, যে যখন একটা প্রক্ষেপকের বা একটা প্রাসের ডাবল ট্রাজেক্টরি ক্ষেত্রে এই এইচ আর এইচ ড্যাশ মানে এই দুইটা ট্রাজেক্টরি বা দুইটা গতিপথে আপার এবং লোয়ার আপার দুইটারই যদি হাইয়েস্ট হাইটটা বা সর্বোচ্চ উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কি বের করা যায়? তাহলে সেখান থেকে কিন্তু 4√এইচ এইচ ড্যাশ দিয়ে আমরা কিন্তু কি পেতে পারি, হচ্ছে গিয়ে ওর আনুভূমিক পাল্লাটা পেতে পারি। এই জিনিসটা আমাদের এই প্রশ্ন থেকে সামারি দাঁড়াইলো, তাই না? এখন দেখবা এই যে এটা জিনিস আমরা থিওরিটিক্যালি করলাম, এই জিনিসটার উপর আবার আমাদের ম্যাথমেটিক্যাল ম্যাথস, সেটা কিরকম তাহলে সেটাও একটু দেখা ফেলি। এই যে দেখো, এইখানে দেখো তোমাদের বি এবং সি নাম্বার কোশ্চেনটা। তাহলে এইবার দেখো বি নাম্বার আর সি নাম্বার কোশ্চেনটা একটু যদি তোমরা পড়ে দেখো, তাহলে বুঝতে পারবা এই পুরো ব্যাপারটা একটু আগে আমরা যা করলাম সেইটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মে দিস। মানে কি? মানে সহজ করে বললে, একটু আগে সেই জিনিসটা ছিল হচ্ছে থিওরিটিক্যাল, তোমাকে এইচ এইচ ড্যাশ এগুলো দিয়ে দেখাইতে বলছিল। এইবার এই জিনিসটা ম্যাথমেটিক্যাল দিছে, সিম্পলি জাস্ট এটা পারবা। আচ্ছা, তাহলে এখন দেখো এই প্রশ্নটা যদি তোমরা পড়ে দেখো, এখানে কি বলছে খেয়াল করো। এখানে বলছে যে কোনো প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের বৃহত্তম উচ্চতা যথাক্রমে 8 মিটার 10 মিটার। তার মানে কি? এটা এইচ আর এইচ ড্যাশ। এখন দেখাইতে বলছে তোমাকে যে আর এর মান এইটা, তার মানে সেম জিনিস না? এই যে এইচ আর এইচ ড্যাশ দেওয়া আছে, তোমাকে আর বের করতে বলছে, আলটিমেটলি আরটা 4√এইচ এইচ ড্যাশ আসবেই, যেটা একটু আগে আমরা থিওরিটিক্যালি করলাম। সেই জিনিসটা একটা ম্যাথের ফর্ম দিয়ে দিছে। সি নাম্বারটা দেখো হুবহু সেম, এই যে ক্রাশের ক্ষেত্রে দুইটা গতিপথের বৃহত্তম উচ্চতা 4 মিটার 6 মিটার দিয়ে দিছে, আর এর মানটা বের করতে বলছে। তাহলে এটাও আমাদের জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মটা দিয়ে দিছে। এখন আমাকে বলো, আমরা যেহেতু থিওরিটিক্যাল ম্যাথটা পারছি একটু আগে, যখন আমরা এই এফ নাম্বারটা যদি পেয়ে থাকি, তাহলে কি আমরা বি আর সি পারবো না? অবশ্যই বি আর সি পারা উচিত। আচ্ছা, তাহলে আশা করা যায় তোমরা বি আর সি, যেহেতু এটা থিওরিটিক্যাল ছিল এটা ম্যাথমেটিক্যাল, এই জিনিসটা একইভাবে একদম একই ওয়েতে এই জিনিসটা পারবা। পারবা কিনা একটু জানাও।
আমি তাতে দেখি এখানে একজন একটু একটা সমস্যার কথা বলছে, এটা ঠিকঠাক কিনা। আচ্ছা, তোমাদের মাঝে একজন বলছে যে আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন কি তোমাদের দেখতে কারো সমস্যা হচ্ছে কোনো, অন্যান্য যারা আছো? আচ্ছা, ওকে, তাহলে এটা হয়তো বা তোমার একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে। শোনো, আমার কথা শোনা যাওয়া কিংবা স্ক্রিন দেখা সংক্রান্ত যে কোনো ঝামেলা হলে সাথে সাথে জানাবা, আমি একটু চেক করে দেখবো, কারণ আমার নিজেরও এখানে একটু মফস্বল এরিয়া থাকি আমি, যার কারণে আমার নিজের এখানে ওয়াইফাই এর কানেকশন আনস্টেবল হয়ে যায় মাঝে মাঝে। ওকে, তাহলে দেখো আমরা কি দেখলাম, এখানে একটা থিওরিটিক্যাল ম্যাথ দেখলাম, সেটা কত নাম্বার ছিল, আচ্ছা একটু লিখে দেখাই। সেটা ছিল আমাদের 5 এর এফ নাম্বার, এফ না, হ্যাঁ এফই ছিল, সেটা ছিল 5 এর এফ নাম্বার, সেইটার রেঞ্জ ধরে থিওরিটিক্যাল ম্যাথ দিছে কোনটা, বি আর সি নাম্বার। তাহলে 5 এর এফ নাম্বারটা থিওরিটিক্যালটা যেহেতু দেখে ফেলছি, 5 এর বি আর সি একইভাবে আমরা পারবো। ওকে, এই জিনিসটা একটু খাতায় লিখে ফেলিও, যাতে করে পরবর্তীতে রিকল করার সময় বা মানে গো থ্রু করার সময় এই জিনিসটা চোখে পড়ে পারো আর কি। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের এফ পর্যন্ত হয়ে গেছে, এইবার আমরা নতুন ম্যাথে যাব, সেটা হচ্ছে জি নাম্বার। এখন তাহলে আমরা জি নাম্বারের ক্ষেত্রে এই প্রশ্নটা পড়ি, এখানে কি বলা হয়েছে। এখানে বলছে ইউ গতিবেগে এবং আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত কোন বস্তুর আনুভূমিক পাল্লা এবং বৃহত্তম পাল্লার মান যথাক্রমে আর এবং ডি হলে প্রমাণ করে দেখাইতে হবে যে আর ইজ ইকুয়াল টু ডি সাইন আলফা। এবং কি বলা হচ্ছে, দুইটা বিচরণ পথে সর্বাধিক উচ্চতা h1 এবং h2 হলে দেখাইতে বলছে ডি ইজ ইকুয়াল টু 2h1 প্লাস h2, এই জিনিসটা। ওকে, তাহলে এখন আমরা ধীরে ধীরে জিনিসটার দিকে অ্যাপ্রোচ করি যে কাজগুলো কিভাবে আমরা করবো। এখানে দেখো প্রশ্নের দুইটা পার্ট আছে, প্রথম পার্টটা হচ্ছে এইটা, এটা প্রুফ করে দেখাতে হবে, দ্বিতীয় পার্ট হচ্ছে এটা। তো দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে আগের যে চিত্রটা আঁকছি আমরা, সেটা কাজে লাগবে। তাহলে এক কাজ করি, দ্বিতীয় পার্টের জন্য চিত্রটা রেখে দিই, বাকি জিনিসগুলো আমরা মুছে ফেলি। প্রথম পার্টেরটা আগে সলভ করে তারপরে আমরা দ্বিতীয় পার্টে হয় যাবো। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথম পার্টের প্রশ্নটা কিরকম সেটা আমি একটু এক্সপ্লেন করে দিই। এইখানে প্রশ্নটা করছে এরকম যে তুমি একটা নির্দিষ্ট বেগে ইউ আদি বেগে এই বেগটাতে একটা বস্তু নিক্ষেপ করবা। তো এই নিক্ষেপ করার সময় তুমি তো আলফা কোণে নিক্ষেপ করতে পারো, তারপরে হচ্ছে তোমার মানে আলফার মানটা যেরকম যে কোনো ধরনের মান হইতে পারে, তাই না, কোনটার মান। এখন বলছে তুমি যে নিক্ষেপ করছো, তুমি যদি আলফা কোণে নিক্ষেপ করো তাহলে তোমার পাল্লা দাঁড়ায় আর, আর হচ্ছে তোমার সর্বাধিক পাল্লা বা বৃহত্তম পাল্লার মান কত হয়, বি। এই দুইটা বলছে। তাহলে দেখো বুঝো ভালোভাবে, তুমি একটা র্যান্ডম কোণে নিক্ষেপ করছো, র্যান্ডম কোণটা হচ্ছে আলফা, সেই র্যান্ডম কোণে নিক্ষেপ করার ফলে তোমার পাল্লা দাঁড়াইছিল আর। আর যদি ওই একই গতিবেগে নিক্ষেপ করলে তো একটা মানে নির্দিষ্ট একটা কোণের জন্য আমরা কি পাবো, একটা সর্বাধিক পাল্লা বা মানে এই আর ম্যাক্স পাবো, ওইটার মান বলছে ডি। তাহলে এখন বলছে এই যে তোমার র্যান্ডম একটা কোণের জন্য পাল্লা এবং তোমার বৃহত্তম পাল্লা, এই দুইটার মাঝে সম্পর্ক দেখো। আচ্ছা, তাহলে জিনিসটা দেখো, প্রশ্নটা যেভাবে আমরা এক্সপ্লেইন করলাম, জিনিসটা কিন্তু কাজটা তার তুলনায় অনেক সোজা। কিভাবে, আমরা চিত্রটা এঁকে ফেলি। চিত্রটা দাঁড়াবে এরকম যে এইখানে মনে করো আমি একটা র্যান্ডম কোণে আলফা কোণে নিক্ষেপ করছি, আর আমাকে বলা হয়েছে যে হচ্ছে এই মানে আর ম্যাক্স এর মানটা হলো এরকম। আচ্ছা, তাহলে এখন এই দুইটার মাঝে সামহাও সম্পর্ক আনতে হবে। তাহলে দেখো এই যে প্রথম কেসেটা এটা র্যান্ডম একটা কোণ আলফা কোণে নিক্ষিপ্ত, আর যে দ্বিতীয় কেসটা যেটা হলুদ কালার দিয়ে করা আছে, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পাল্লা বা বৃহত্তম পাল্লার কেস। আচ্ছা, এখন বলো দেখি বৃহত্তম পাল্লার ক্ষেত্রে কি আমরা নিক্ষেপণ কোণটা জানি না? অবশ্যই জানি, এই জিনিসটা থিওরিতেও আমরা দেখছি, আবার এই যে এখানেও গত প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি। সেটা কি, যে আমাদের নিক্ষেপণ কোণ হইতে হয় 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে আমরা কি পাই, আর ম্যাক্স এর মান পাই বা আর সর্বোচ্চ হয়। তাহলে এই যে হলুদ কালারের যে পথটা, তার জন্য থেটার মান কত, থেটা নটের মান কত হবে, তার জন্য থেটা নটের মানটা হবে 45 ডিগ্রি। এই তো, এখন তাহলে আমাদের এই দুইটা জিনিসের মাঝে সম্পর্ক আনতে হবে। তাহলে আনে ফেলি আমরা, তাহলে দেখি র্যান্ডম একটা কোণ আলফার জন্য কি দাঁড়ায় সূত্র, তার জন্য দাঁড়াচ্ছে আর ইজ ইকুয়াল টু হলো, আচ্ছা এর পাল্লার মানটা একটু লিখে দিই, এর পাল্লার মান হচ্ছে আর, আর এই সর্বোচ্চ পাল্লার মান দিছে ডি, যেটাকে আমরা বলতেছি আর ম্যাক্স। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা তাহলে কি বলছে যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে নির্দিষ্ট একটা বেগ ইউ বেগে, তাহলে ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এইটা এটা গেল আমাদের র্যান্ডম কোণের জন্য। আর সর্বোচ্চ জন্য কত হবে সেটা তো আমরা জানি যে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ম্যাক্স। আর ম্যাক্স এর মান কত বলো দেখি, এই জিনিসটাও গতকালকে আমরা কিন্তু বলে দিছিলাম। সেটা কি, আর ম্যাক্স এর মান হচ্ছে ভি নট স্কয়ার বাই জি। এখন এখানে ভি নট মানে হচ্ছে নিক্ষেপণ বেগ, এখানে নিক্ষেপণ বেগ ইউ বলে দিছে, তাহলে আমরা ইউ ইউজ করবো, ইউ স্কয়ার বাই জি। এই তো, তাহলে এখন এই দুইটার মাঝে সিম্পলি একটা মানে
ইয়া চাইছে, রিলেশন চাইছে বা ইকুয়েশন চাইছে। তাহলে এখন এখান থেকে তো আমরা বুঝতেই পারতেছি আর এর মাঝে ডি জিনিসটা আছে। কিভাবে আছে দেখাই। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি যে ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন টু আলফা, তাই না? এইভাবে তো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই লাইনটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি দেখতেছি, এই যে ইউ স্কোয়ার বাই জি অংশটা আসছে এইটাই কি আমাদের ডি এর মান, তাই না? তাহলে এই ইউ স্কোয়ার বাই জি এর জায়গায় আমরা কি লিখে দিতে পারবো, এর জায়গায় আমরা লিখে দিতে পারবো সিম্পলি ডি। এই তো, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারতেছি আর ইজ ইকুয়াল টু ডি সাইন টু আলফা। এই তো হয়ে গেল। তাহলে আমাদের যে কোনো একটা কোণ আলফা কোণ এবং হচ্ছে ওই ওই একই বেগের জন্য সর্বোচ্চ পাল্লার মাঝে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। সহজ, কিন্তু একদম সহজ, জিনিসটাতে একদম কিছু না, জাস্ট আর ম্যাক্স এর মানটা আর এখানে যে এইখানে এই মানটা চলে আসে ওই জিনিসটা জাস্ট ওখানে মানটা বসাই দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম অংশটা আমাদের সহজেই হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অংশটাতে যাই। প্রশ্নের দ্বিতীয় অংশে কি বলছে, এখানে বলছে দুইটা বিচরণ পথের সর্বাধিক উচ্চতা H1 এবং H2। মানে এই যে তুমি আলফা কোণে নিক্ষেপ করতেছো, আলফা কোণে নিক্ষেপ করা মানে কি? এবার তাহলে আমাদের যেহেতু এই প্রশ্নটাতে দেখো সর্বোচ্চ পাল্লার কথা নাই, দ্বিতীয় প্রশ্নটাতে, তাহলে সর্বোচ্চ পাল্লার ব্যাপারটা আমরা ইগনোর করে ফেলি এখন, ওটা নিয়ে কাজ আমাদের শেষ, ওটা নিয়ে আর ইস্যু নেই, ওটা আমরা সরাই ফেললাম। তাহলে এখন দেখো এই যে তুমি র্যান্ডম একটা কোণ আলফা কোণে নিক্ষেপ করলা, এই আলফা কোণে যে নিক্ষেপ করলা, যদি তুমি বেগটা এবং আরটা বা পাল্লাটা যদি ফিক্স রাখো তাহলে কি হবে, তোমার আরেকটা ট্রাজেক্টরি বা আরেকটা গতিপথ বা বিচরণ পথ পাবা তোমরা। সেটা কি, সেটা তাহলে কি হবে, সেটা হবে হলো গিয়ে এরকম যদি আমরা দিই, সেইটার জন্য নিক্ষেপণ কোণটা হবে কত, 90 মাইনাস আলফা। ঠিক একদম এটার মতো, এখানে ছিল থিটা আর এখানে হচ্ছে তোমার 90 মাইনাস থিটা, তাহলে এখানে জাস্ট আলফা আর 90 মাইনাস আলফা। মনে করো ওই চিত্রটাই যদি আমরা শিফট করে দিই, তাহলে থিটাটা চেঞ্জ করে জাস্ট আলফা করে দিব। আর এখানে কি বলছে দেখো, হাইট গুলাকে বলা হয়েছে এটা আলফা, এটা 90 মাইনাস আলফা। হাইট গুলাকে আগে ছিল এইচ ড্যাশ, এবার বলছে H1 আর H2, তাহলে এইগুলাকে আমরা H1 H2 বানাই দিই। আচ্ছা, তারপরে প্রশ্ন কি করছে দেখো, প্রশ্ন করছে এই লিখলাম এটা H1, এটা লিখলাম H2। প্রশ্ন করা হয়েছে যে এদের ক্ষেত্রে যদি দুইটা বিচরণ পথের সর্বাধিক উচ্চতা H1 H2 হয় তাহলে দেখাইতে হবে যে D is equal to 2H1 plus H2, এই জিনিসটা দেখাইতে হবে। ডি মানে কোনটা, ডি মানে হচ্ছে ওই যে আর ম্যাক্স এর ব্যাপারটা, এইটা। ওকে, তাহলে এখন দেখো এইটার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা কি, H1 আর H2 মান আমাদের জানতে হবে। তুমি খেয়াল করো মানে গত প্রশ্নের যে দ্বিতীয় উপায়টা আমি বলছিলাম, সেই উপায়টা বলতে গিয়ে কি বলছিলাম যে এইচ এর ফর্মুলা আমরা জানি এরকম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। এখন যে নিচের ট্রাজেক্টরিটা বা লোয়ারটার জন্য কত হচ্ছে, তার জন্য দাঁড়াচ্ছে এইচ ইজ ইকুয়াল টু কত, ভি স্কয়ার, এখানে গতিবেগের মান দেওয়া আছে ইউ স্কয়ার, ইউ তাহলে ইউ দিয়ে দিলাম, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, থিটার জায়গায় দেওয়া আছে আলফা, তাহলে এখানে দিয়ে দিব আলফা, তাহলে দিয়ে দিলাম আলফা বাই 2 ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এটা গেল এইচ, মানে হচ্ছে H1 এর মান, তাহলে এটা H1 দিলাম। পরেরটা দিব H2, H2 এর ক্ষেত্রে কি হবে, তাহলে H2 এর ক্ষেত্রে হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 মাইনাস আলফা। জাস্ট চলকগুলো চেঞ্জ হচ্ছে আর কিছু না, সব ঠিকঠাকই আছে। ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 মাইনাস আলফা বাই 2g। এই তো, তাহলে এখন দেখো এই যে H1 এবং H2 যে আগের কোশ্চেনের ক্ষেত্রে দ্বিতীয় উপায়টাতে যে এক্সপ্রেশন গুলো লিখে রাখছিলাম সেইগুলোই মূলত এখানে আবার কাজে লাগবে। এখন সেটা কি বলছে, সেটা বলছে d is equal to 2H1 plus H2 দেখাতে হবে। তাহলে তুমি সিম্পলি H1 plus H2 করো, দেখো আসে কিনা। তাই মনে করো আমি H1 plus H2 করব, তুমি ডাইরেক্ট 2 into H1 plus H2 করতে পারো, আর তুমি যদি চাও যে H1 plus H2 থেকে আমি আগাবো তাও হবে, জাস্ট নিয়ে আসতে পারলেই হবে। আচ্ছা, H1 plus H2 ক্ষেত্রে আমি কি লিখতে পারবো বলো দেখি, তাহলে আমি লিখতে পারবো যে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, এটা গেল H1 এর মান। H2 এর মান, H2 এর মানটা একটু খেয়াল করো তো, H2 এর মানটা কি হয়, তুমি দেখো এখানে কি হচ্ছে সাইন স্কয়ার 90 মাইনাস আলফা। আচ্ছা, সাইন স্কয়ার 90 মাইনাস আলফা মানে কত, সাইন 90 মাইনাস আলফা মানে কত বলো, সাইন 90 মাইনাস আলফা মানে হচ্ছে যে তোমার এই 90 মাইনাস সামথিং, মানে প্রথম চতুর্ভাগে থাকতেছে সাইন প্লাস, আর 90 এর জন্য এটা মাইনাস, এটা চিহ্ন চেঞ্জ, সরি অনুপাত চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে কজ আলফা, একদম সিম্পল। তাহলে এই যে এটা যে কজ আলফা হচ্ছে, তাহলে কজ আলফার জন্য এখানে তাহলে কি হবে, কজ স্কয়ার আলফা হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে একটু গুছাই লিখি আমরা, কজ স্কয়ার আলফা, তাহলে এখানে আমরা লিখবো এবার কজ স্কয়ার আলফা, তাহলে এখানে লিখে দিলাম এটা হচ্ছে ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা বাই 2g, তাহলে এখানে লিখবো আমরা ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা বাই 2g। আচ্ছা, এখন দেখো এই দুইটা কেসের মাঝে, এই দুইটা জিনিসের মাঝে কি কমন যায়, ইউ স্কয়ার বাই 2g কমন যায়, তাহলে কি থাকে, সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। এই তো, এখন এই যে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা মানে কি 1, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই সূত্রে। তাহলে এখানকার এই এটার পরিবর্তে আমরা মান লিখে দিব 1, 1 লেখাও যা না লেখাও তাই। তাহলে কি দাঁড়াইলো, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখান থেকে H1
প্লাস এইচ টুর মান কত ইউ স্কোয়ার বাই টু জি। এখন দেখো এই যে ইউ স্কোয়ার বাই টু জি আছে, ইউ স্কোয়ার বাই জি কিসের মান বলো তো? ইউ স্কোয়ার বাই জি হচ্ছে ডি এর মান। তাহলে এক কাজ করি, আমরা ইউ স্কোয়ার বাই টু জিটাকে, এই টুটাকে বাম পাশে পার করে দিই। তাহলে টুটাকে বাম পাশে আমরা পার করে দিই, টু কে এখান থেকে সরাই ফেলি। এই তো এখন দেখো টুটাকে বাম পাশে সরাই দিলে কি হয়ে গেল, ইউ স্কোয়ার বাই জি দাঁড়াইলো। আর আমরা তো আগে থেকেই জানি ইউ স্কোয়ার বাই জি মানে কার মান, সেটা ডি এর মান। এই তো হয়ে গেল সিম্পল। তাহলে টু ইন্টু এইচ ওয়ান প্লাস এইচ টু ইজ ইকুয়াল টু ডি। এই তো আমরা নিয়ে আসতে পারছি যা নিয়ে আসা। জিনিসগুলা সোজা ছিল, জিনিসটা এই প্রশ্নের ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা টাফ কিন্তু আমাদের ছিল না। হয়তো আমার এক্সপ্লেইন করতে একটু বেশি সময় লাগলো, এই কারণে একটু লেন্দি হলো ব্যাপারটা। আচ্ছা তাহলে এখন পুরো ব্যাপারটা আবার বলে দিই। এখানে কি বলছিল তাহলে, এইখানে প্রথম প্রশ্নের ক্ষেত্রে যেটা বলছিল যে র্যান্ডম একটা কোণে আলফা কোণে নিক্ষেপ করলাম বস্তুটাকে, ওর যেটা আনুভূমিক পাল্লা হবে সেটাকে যদি আমরা আর বলি, আর ওই বস্তুটার জন্য সর্বোচ্চ পাল্লা বা বৃহত্তম যে পাল্লা হবে সেটাকে যদি আমি ডি বলি, তাহলে আর এবং ডি এর মাঝে সম্পর্ক কত, সম্পর্ক কি? তাহলে সেখান থেকে আমরা আর এবং ডি এর এক্সপ্রেশন লেখার পরে খুব সিম্পলি বলে দিতে পারছি আর ইজ ইকুয়াল টু ডি সাইন টু আলফা। গেল এটা। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে কি বলছেন, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে বলছে যে ডাবল ডাবল ট্রাজেক্টরির ক্ষেত্রে এইচ ওয়ান আর এইচ টু যদি ওদের পদ দুইটার সর্বোচ্চ হাইট হয়ে থাকে, তাহলে সেখান থেকে ডি ইজ ইকুয়াল টু টু ইন্টু এইচ ওয়ান প্লাস এইচ টু এই জিনিসটা দেখাইতে হবে। তাহলে এখন এই কাজটা আমাদের সহজ হয়ে গেছে কেন, কারণ এর আগের প্রশ্নটা এই সংক্রান্ত ছিল। সেই ক্ষেত্রে আমাদের স্কিমটা আমাদের জানা আছে এবং স্কিম অনুযায়ী এইচ এর যে এক্সপ্রেশন দুইটা সেই দুইটাও জানা আছে। তাহলে আমরা কি করছি, ওই এক্সপ্রেশন দুইটা জাস্ট সিম্পলি এখানে এইচ ওয়ান প্লাস এইচ টু স্টাবলিশ করছি, সেখান থেকে এটা চলে আসছে। এই তো হয়ে গেল। তাহলে আমাদের জি নাম্বার কোশ্চেনটা আশা করা যায় সলভ হয়ে গেছে। এইটা নিয়ে আশা করা যায় তোমাদের মাঝে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এইবার আমরা যাব নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে দেখি নেক্সটে কোন কোশ্চেন আমরা সলভ করব। এখন দেখো, এখন যে কোশ্চেন আমরা সলভ করব সেই জিনিসটা হচ্ছে এইচ নাম্বার 5 এর এইচ নাম্বার। আচ্ছা তাহলে এখন দেখি এই প্রশ্নের ক্ষেত্রে কি বলা হয়েছে। এখানে বলছে একটা প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা বা হচ্ছে তোমার এই আর এর মানটা, সেটা বলা আছে ছোট হাতের হার। ছোট হাতের হার মানে সিম্পলি ক্যাপিটাল থেকে ছোট হাতের করেছে। বৃহত্তম উচ্চতা এইখানে ছোট হাতের এইচ দিছে। দেওয়ার পরে বলছে দেখা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস আর স্কোয়ার বাই 16h। এই জিনিসটা, এই সমীকরণটা থেকে প্রক্ষেপণের বেগ বা ইউ পাওয়া যায়। আচ্ছা মানে এক কথায় প্রশ্নটা বক্তব্য এরকম যে একটা প্রাস দেওয়া আছে, ওর ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল এইচ এই দুইটা জিনিসের এক্সপ্রেশন দেওয়া আছে। এখন এদের মাঝে একটা কি বলা হয়েছে, এদের মাঝে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে। এখন এই ইকুয়েশনটা দেওয়ার পরে কি বলা হয়েছে যে এখান থেকে ইউ পাওয়া যাবে, এটা দেখা মানে এক কথায় তোমাকে দেখাইতে হবে যে ইউটা যদি প্রক্ষেপণ বেগ হয় বা নিক্ষেপণ বেগটা হয় মানে আদি বেগটা, তাহলে এই সমীকরণটা সত্য হবে। মানে এক কথায় তোমাকে এই সমীকরণটা যে সত্য সেটা স্টাবলিশ করে আনতে হবে, একদম খুব সিম্পলি বললে। ওকে, তাহলে এখন আমরা চেষ্টা করি আমরা কিভাবে আগাইতে পারি। তুমি দেখো আমরা একটা কথা জানছিলাম, সেটা কি যে যখনই ক্যাপিটাল এইচ এবং ক্যাপিটাল আর আর ক্যাপিটাল টি এর ব্যাপারটা পরে এখন এখানে লাগতেছে না, ক্যাপিটাল এইচ এবং ক্যাপিটাল আর অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এবং পাল্লার ক্ষেত্রে যখন সম্পর্ক আসবে, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করতে বলা হয়েছে সবসময়, তখন আমরা যেদিকে ধাবিত হবে সেটা হলো এরকম tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4h বাই আর, এই জিনিসটার দিকে ধাবিত হবে। এখন তুমি খেয়াল করো এই যে এটার দিকে যে আমি ধাবিত হব, এইখানে এইচ নিয়ে আছে কাজ, আর নিয়ে কাজ আছে, কিন্তু এইচ আর আর নিয়ে কাজ করার পরে তুমি দেখো আলটিমেটলি যে জিনিসটা আনতে বলছে সেখানে কি কোথাও থেটা আছে? দেখো তো সেখানে কোথাও থেটা আছে? থেটা কোথাও কিন্তু থেটা নাই। তার মানে এই যে ব্যাপারটা, এই যেখানকার টেন থেটা, এই ব্যাপারটাকে আমার কি করতে হবে, এই ব্যাপারটাকে আমার এলিমিনেট করতে হবে বা সরাইতে হবে বা এটাকে অন্য কিছু দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাদের আলটিমেট ডেস্টিনেশন যেখানে আমরা যাব সেখানে যেহেতু থেটা নাই, তার মানে এই থেটার মানটা কোথাও বসায় বা কোনোভাবে অপসারণ করে সরাই ফেলতে হবে। তাহলে এখন দেখি আমরা সেই কাজটা আমরা কিভাবে করতে পারি। ওকে, তাহলে এখন দেখো আমাদের হাতে তো দুইটা ইকুয়েশন আছে, একটা হলো ক্যাপিটাল এইচ এর ইকুয়েশন আর একটা হলো ক্যাপিটাল আর এর ইকুয়েশন। তাহলে লিখে ফেলি সে অনুযায়ী কি হয়। আচ্ছা ক্যাপিটাল এইচ না লিখি, স্মল এইচ লিখি, কারণ এখানে বৃহত্তম উচ্চতা এইচ বলছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি বৃহত্তম উচ্চতা প্রাসের ক্ষেত্রে, সেটা জানি আমরা। এখানে প্রক্ষেপণ বেগটা ইউ বলে দিছে, তাহলে দাঁড়াবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা বাই 2g। এই তো এই জিনিসটা আমরা জানি, এটা গেল থাকলো। আর আমাদের হাতে কি আছে ইকুয়েশন, আর হচ্ছে এই যে ক্যাপিটাল আর যেটা এখানে স্মল হয়ে গেছে আর কি পাল্লা, সেটার সূত্র আছে, সেটা কি সাইন স্কোয়ার সরি ইউ স্কোয়ার সাইন 2 থেটা বাই জি, এই জিনিসটা আছে। আচ্ছা এই স্কোয়ারটা একটু ভালোভাবে দিই, এই তো। তাহলে এখানে দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এই জিনিসটা দাঁড়াইলো।
এখন তুমি খেয়াল করো, তাহলে তোমার কি করতে হবে বলো দেখি। এই যে ট্যান থেটা থেকে কাজটা সরায় বা ট্যান থেটা থেকে কাজটা করে সামহাও তোমাকে এই জিনিসটা কোথাও রিপ্লেস করতে হবে। কোথায় রিপ্লেস করতে পারো তুমি? তোমার কাছে অপশন দুইটা, হয় এইচে তুমি বসাবা, না হয় কিসে বসাবা, আরে বসাবা, তাই না? এইভাবে তো আমরা আগাবো, কারণ আমাদের উদ্দেশ্য থেটাকে সরানো। সেই থেটাটা তাহলে হয় এখানে বসাবো, না হয় এখানে বসাবো। এখন তুমি একটু চিন্তা করো, একদম স্বাভাবিকভাবে চিন্তা করে আমাকে বলো দেখি, কোথায় বসাইলে আমার কাজটা ইজি হবে, এই উপরেরটাতে না নিচেরটাতে? এই জিনিসটা এখানে দেখো, উপরে তোমার কি আছে, কয়টা অনুপাত আছে? উপরে তোমার অনুপাত আছে সাইন থেটা, একটা অনুপাত আছে। কিন্তু নিচে দেখো সাইন টু থেটা, মানে সাইন টু থেটা, এখানে তো আসলে থেটার মানটা চেঞ্জ হয়ে গেছে। সাইন টু থেটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায়, ইউ স্কোয়ার সাইন থেটা কস থেটা বাই জি। তাহলে এখানে দেখো আর এর এক্সপ্রেশনে তোমার কয়টা জিনিস লাগতেছে? আর এর এক্সপ্রেশনে তোমার জিনিস লাগতেছে দুইটা, সাইন থেটা লাগতেছে, কস থেটা লাগতেছে। তাহলে তোমার উপরের যে ওয়েটা, সেখানে তোমার একটা অনুপাত বসানোর প্রয়োজন পড়তেছে। দ্বিতীয় যে ওয়েটা নিচেরটা, সেখানে তোমার দুইটা ওয়ে, দুইটা মানে জিনিস বসানোর প্রয়োজন পড়তেছে। তাহলে কোনটা ইজিয়ার? একদম বুঝাই যাচ্ছে উপরের কাজটা ইজিয়ার বা উপরের কাজটা বেশি সহজ হবে। তাহলে আমরা কোন দিকে আগাবো? উপরের কাজটাতে আগাবো। আচ্ছা, প্রথম কথা হলো আমাকে এইটুকু আগে এনশিওর করো চ্যাট বক্সে যে এইটুকু বুঝছো কিনা। মানে আমি বলে দিচ্ছি আবার সামারিটা। প্রথম কথা হলো অ্যাপ্রোচ বুঝতে হবে, যে আমি আগাবো কোন দিকে, কোন ক্লু দেখে কিভাবে আগাবো। এই জিনিসগুলো যার মাথায় থাকবে, ম্যাথ এমনিতেই হবে, জাস্ট ক্যালকুলেশন মিস্টেক করা যাবে। আচ্ছা, তাহলে এটার অ্যাপ্রোচটা আমি বলে দিই। এইখানে আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, মানে ক্যাপিটাল এইচ ক্যাপিটাল আর। এখন আমরা তো জানি ক্যাপিটাল এইচ ক্যাপিটাল আর দেওয়া থাকলে আমাদের টেন্ডেন্সি রাখবো কোনটাতে, এটাতে যাওয়ার, রাখলাম আমরা ওইটাতে যাওয়ার টেন্ডেন্সি। কিন্তু আমরা দেখতেছি এই যে ইকুয়েশনটা, এখানে কোনো থেটা নাই। তার মানে এই থেটাকে সামহাও কি করতে হবে, রিপ্লেস করতে হবে। এখন থেটাকে রিপ্লেস করতে গেলে কি করতে পারি? আমাদের হাতে অপশন দুইটা, ক্যাপিটাল এইচ এর জন্য মানে এখানে স্মল হয়ে গেছে আর কি, এইটার একটা ইকুয়েশন, আর আর এর জন্য এইটার একটা ইকুয়েশন। এখন এই যে এইচ এর ইকুয়েশন আর এবং আর এর ইকুয়েশন, এখানে আমরা কি দেখতেছি, এইচ এর ইকুয়েশনের অনুপাত একটা সাইন থিটা, স্কোয়ার আছে স্কোয়ার করবো সমস্যা নেই। কিন্তু এখানে আর এর অনুপাত ভেঙে দেখতেছি আমাদের এখানে অনুপাত হচ্ছে দুইটা, সাইন থিটা আর কস থিটা। তাহলে কোনটাতে বসানো ইজিয়ার? আমাদের এই যে এইচ এরটাতে বসানো ইজিয়ার। তাহলে আমাদের এখন আলটিমেট টার্গেট কি হবে বলো দেখি। ম্যাথটা এখনো কিন্তু হাত দেয়নি, জাস্ট ম্যাথের নারী নক্ষত্র দেখতেছি বা কোন দিকে আঁকাবো, এই জিনিসটার ক্ষেত্রে সলিউশনের ক্ষেত্রে কোন দিকে কিভাবে কাজ করবো সেটা বলতেছি। তাহলে আমরা কি করব, এখান থেকে এই থেটাটা রিপ্লেস করার জন্য এখান থেকে সামহাও আমরা প্রথম ইকুয়েশনে যাব। এখন আমাকে বলো এইটুকু টোটালি ক্লিয়ার কিনা ম্যাথের এই অ্যাপ্রোচটা। এইটুকু ক্লিয়ার হলে ইনশাল্লাহ আমাদের সামনের কাজটা স্মুথ হবে। এইটুকু আগে এনশিওর করো, তারপরে আগে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেছে, এই ব্যাপারটা বুঝছি। তাহলে এই ব্যাপারটা বুঝলে এখন কাজটাও বেশ ইজি হবে। দেখি তাহলে আমরা কাজটা করে ফেলি। এখানে দেখো ফোর এইচ বাই আর, এইচ এবং আর এর মান বসাই দিই। এখানে ক্যাপিটাল এইচ অর্থাৎ বৃহত্তম উচ্চতা কত বলছে, ছোট হাতের এইচ, তাহলে ছোট হাতের এইচ দিলাম। আর এইটাকেও ছোট হাতের আর বলছে, ছোট হাতের আর দিলাম। আচ্ছা, গেল, এই এক্সপ্রেশনটা আসলো। এখন যেহেতু আমাদেরকে থিটার কনভার্সন করতে হবে, থিটার কনভার্সন করতে গেলে কি কাজ করলে সোজা হয় বলো দেখি। এই ব্যাপারটার সাথে আমরা কেউ কেউ মাধ্যমিক পর্যায়ে পরিচিত হয়েছি, আবার কেউ কেউ এভাবে করিনি। আচ্ছা, তাহলে সেই ব্যাপারটা একটু দেখে। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ চিন্তা করে করা। সেটা কিরকম? সেটা হচ্ছে তুমি এখানে মনে করো থেটা ধরে নিলা। এখন তোমার কাছে কোন অনুপাত আছে, টেন থেটা আছে। যে কোনো একটা অনুপাত থাকলে সেখান থেকে আমাদের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলাই বের করা যায়। এখন এখানে যেহেতু টেন থেটা আছে, তাহলে টেন থেটা থেকে আগাবো আমরা। টেন থেটার ক্ষেত্রে আমরা কি জানি, টেন থেটা মানে লম্ব বাই ভূমি। তাহলে টেন থেটা যদি থেটা আমরা এখানে নেই, লম্ব কোনটা এইটা, ভূমি কোনটা এটা। এখন এই টেন থিটার অনুপাতটা কি বলতেছে বলো দেখি, এটা কি এক্সপ্রেস করতেছে? এটা এক্সপ্রেস করতেছে লম্বের মান হচ্ছে ফোর এইচ এর মতো বা ফোর এইচ এর অনুরূপ, আর ভূমির মান কার অনুরূপ, আর এর অনুরূপ। তাহলে এইটা লিখে দিলাম। তাহলে আমরা লম্ব বাই ভূমি এই টাইপের করে ফেললাম। এখন এইটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এই অতিভুজ কত বলো দেখি। বুঝাই যাচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কত আসবে, 16h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই তো হয়ে গেল। তাহলে আমাদের এই চিত্রটা স্টাবলিশ করে ফেললাম। এই চিত্রটা স্টাবলিশ করলে আমরা কি জানি, যে যে কোনো অনুপাত আনা যায়। আমাদের এখানে এখন যা লাগবে তাই আমরা আনতে পারবো। এখন তোমার কি লাগবে বলো দেখি। এখন তোমার লাগবে সাইন থিটা, তাই না? এই যে তুমি যেহেতু প্রথমটাতে বসাবা, সাইন থিটা লাগবে, তাহলে সাইন থিটা এখান থেকে বের করে নাও। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, একই থিটার জন্য। তাহলে সাইন থিটার মিনিং আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে কি হচ্ছে, লম্ব কোনটা, এই যে এটা ফোর এইচ, অতিভুজ এইটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে বসাই দিব এখন, লম্বের জায়গায় মান বসাই ফোর এইচ, অতিভুজের জায়গায় বসাবো রুট ওভার 16h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই তো হয়ে গেল। এই তো এখন এই যে সাইন থিটার মানটা পাইলাম, এই মানটা সিম্পলি এখানে বসাই দিলেই কাজ হয়ে যাবে। দেখো হয় কিনা।
এখন তাহলে আমরা করে ফেলি এখান থেকে, তাহলে এইচ এর মান বসাবো কি, এইচ ইজ ইকুয়াল টু আমরা জানতেছি তাহলে ইউ স্কোয়ার বাই 2g, এটাকে আলাদা রাখলাম। এখন সাইন স্কোয়ার থিটা এখানে মানটা বসে দিই। সাইন স্কোয়ার থিটা করলে কি হবে দেখো, এটার উপর যদি হোল স্কোয়ার দাও তাহলে কি হবে, এটা 4h থেকে হয়ে যাবে 16h স্কোয়ার, আর নিচে রুটটা কেটে চলে যাবে, তাহলে কি হবে 16h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই তো হয়ে গেল। এখন দেখো তাহলে তোমার কাজটা যা স্টাবলিশ করা ছিল সেই জিনিসটা তুমি এনে ফেলছো, এখন জাস্ট তোমাকে এটা গুছাইতে হবে আর কিছু না, সিম্পল, একদম সিম্পলি এটা তোমাকে গুছায় আনতে হবে। এখন গুছায় আনো কিভাবে, সেটা কি, তুমি দেখো এখানে এই পাশে এইচ আছে, এই পাশে গুণ অবস্থায় এইচ আছে, তাহলে এই এইচ এর সাথে এই এইচ কি হবে, ক্যান্সেল হয়ে চলে যাবে, তাহলে এই এইচ এর সাথে এই স্কোয়ারটা চলে গেল, তাহলে থাকলো এই পাশে 1। এখন তোমার কিসের মান লাগবে দেখো, তোমার ইউ স্কোয়ার বাই জি এর মান লাগবে, ইউ স্কোয়ার বাই 2g এর মান লাগবে, তাহলে ইউ স্কোয়ার বাই 2g টা এই পাশে রাখো, বাকিটুকু টোটালি ওপাশে পার করে দাও, তাহলে কি দাঁড়ায় ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে উপরে দাঁড়ায় 16h স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই নিচে হচ্ছে 16h। এই তো, এখন এটাকে যদি আমরা একটু সাজাতে চাই তাহলে কি করা যায়, এই যে এই জিনিসটা a প্লাস বি বাই সি হলে কি লেখা যায়, a বাই সি প্লাস বি বাই সি, অর্থাৎ লবে একাধিক জিনিস থাকলে মানে সেই হরটা সবার নিচে ভাগ ভাগ করে দেওয়া আছে। তাহলে এখন এই কাজটা আমরা করব, সেটা কি 16h স্কোয়ার বাই 16h প্লাস আর স্কোয়ার বাই 16h। এখন এখান থেকে দেখো ক্যান্সেলেশন শেষে কি থাকবে বলো দেখি, এখান থেকে সিম্পলি আমাদের ক্যালকুলেশন শেষে থাকবে এই জাস্ট 16 তো চলে গেল, এইচ আর এইচ স্কোয়ার, তাহলে একটা এইচ, তাহলে এইচ প্লাস আর স্কোয়ার বাই 16h। এই তো হয়ে গেল, এই পাশে থাকতেছে ইউ স্কোয়ার বাই 2g। এই তো তোমার দেখো যা প্রমাণ করার সেই জিনিসটা কিন্তু নিয়ে আসা গেল, এই তো হয়ে গেছে। তাহলে আমাদের এই জিনিসটা চলে আসলো, আমাদের কাজটা হয়ে গেল। এইখানে মেইনলি তুমি স্ট্র্যাটেজি কিভাবে সাজাচ্ছ, তোমার মানে গেম প্ল্যানিং কত স্ট্রং তার উপরে ডিপেন্ড করে তুমি গেমটা কত ভালো খেলতে পারবে। এই ব্যাপারগুলো এরকম, এই যে ইকুয়েশন, একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনে যাওয়া, এগুলো জাস্ট চলকের খেলা, তোমাকে এই চলকের খেলার উপর যার যত ভালো আয়ত্ত থাকবে সে তত স্মুথলি ম্যাথ গুলো বুঝতে পারবে। এই জিনিসগুলোকে বোঝাকে বলা হয় যে ম্যাথের নারী নক্ষত্র বোঝা, বা ম্যাথে আসলে হচ্ছে কি, ঘটনাগুলো কি হচ্ছে, কি কাজ করতেছি সেইগুলা বোঝা। তুমি যদি ভেতরের কাজগুলো খুব ভালো আয়ত্তে থাকে তোমার, তাহলে তুমি এমনি কাজগুলো করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আশা করা যায় পুরো ব্যাপারটা বুঝছো। পরে আমরা স্ট্র্যাটেজি পর্যন্ত তো ক্লিয়ারই হয়েছিল আমাদের, পরে আমরা ওই জিনিসটা বাস্তবায়ন করছি কিভাবে, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিছি, এর হেল্প নিয়ে আমরা যে কোনো কি বলে তোমার অনুপাত বাস্তবায়ন করতে পারবো। এখন সেই জন্য সেখান থেকে কি করছি আমরা, সেখান থেকে আমরা এখান থেকে কোন অনুপাত বাস্তবায়ন করবো, সাইন থিটা, তাহলে সাইন থিটার মানটা এখান থেকে বের করে নিয়ে জাস্ট আমার উপযুক্ত জায়গায় বসাই দিছি, কাজ আমার শেষ। এই তো হয়ে গেছে, এইভাবে এই ম্যাথটা সলভ করা আমাদের হয়ে গেল। আচ্ছা, এইবার এইখানে একটু ভালো মতো খেয়াল করো। আচ্ছা, এইখানে একটা কথা, সেটা হচ্ছে যে এইখানে এই ম্যাথটা করার আরেকটা উপায়, মানে এই একইভাবে আগাইলে আরেকটা উপায় আমাদের সামনে আছে, সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে তুমি যদি সাইন থিটার মান এবং কস থিটার মান বের করে নাও, সেইগুলা যদি তুমি এখানে বসাও এই যে দ্বিতীয় কাজটাতে আর এখানে, তাহলে দেখবে একইভাবে তোমার ক্যালকুলেশন শেষে এই জিনিসটাই আসবে, বুঝছো। তুমি এই জিনিসটা যদি করতে চাও ওইটাও করতে পারো। ওকে, এইবার এখন এই জিনিসটার ক্ষেত্রে একটা বেশ, এটা যেহেতু আমরা করিনি, এটা মনে করো আমরা ইরেজ করে দেব। এইবার এখন দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আসলে অনেক বড় বিশেষত্ব আছে, সেটা কি, সেটা এখন আমরা বিশেষত্বটার দিকে যাব। এখন সেইটার দিকে যদি আমরা যাই, আচ্ছা আমি বিশেষত্বটার দিকে যাচ্ছি, এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে তাই না, যা করছি সে পর্যন্ত তো আশা করা যায় কোনো ঝামেলা নাই, মানে ম্যাথটা করার ক্ষেত্রে ঝামেলা তো তোমাদের হয় নাই আশা করি। এখন দেখো এই যে এই ম্যাথটা আমরা করলাম, এইবার এখন একটু তাকাও, তোমার দেখো এই একই ভাবে কতগুলা ম্যাথ হয় কিংবা কিভাবে জিনিসগুলা হচ্ছে সেই জিনিসটা একটু আমরা দেখি। আচ্ছা, আমরা তো আলটিমেটলি গত ম্যাথের স্কিম থেকে বা উদ্দীপক থেকে এই জিনিসটা নিয়ে আসতে পারছি। এইবার দেখো এই রকম করে কতগুলা জিনিস দেয়া আছে তোমাদের, এইচ নাম্বারটা আমরা করলাম হুবহু। এরপর দেখো কে নাম্বারটা খেয়াল করো কি বলছে, এইখানে বলছে একটা বস্তু কণা ইউ বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত হলো। আচ্ছা, এখানে জাস্ট আলফার কাজ দিছে, আলফাটা উল্লেখ করে দিছে বা নিক্ষেপণ কোণটা, কিন্তু নিক্ষেপণ কোণের কোনো কাজ কিন্তু আমাদের যেটা আলটিমেটলি আনতে হবে সেখানে নাই, জাস্ট এমনি তুলে দিছে। তারপরে বলছে প্রক্ষিপ্ত কণা কর্তৃক লব্ধ বৃহত্তম উচ্চতা, এই যে বৃহত্তম উচ্চতাকে এক্স বলছে, একটু আগে বৃহত্তম উচ্চতাকে আমরা ছোট হাতের এইচ বলছিলাম, আর পাল্লাকে আর বলছিলাম, এখানে জাস্ট এইচ এর জায়গায় এক্স বলছে, আনুভূমিক পাল্লা ওয়াই, তাহলে আর এর জায়গায় ওয়াই বলছে। আর সিম্পলি দেখো আমরা যা আনছি হুবহু সেম জিনিসটাই আনছে, জাস্ট কি পার্থক্য বলো দেখি, জাস্ট উভয় পাশে এক্স এক্সট্রা গুণ করছে। দেখো খেয়াল করো, আমাদের ছিল কি ইউ স্কয়ার বাই, আমাদের কি আসছে ইউ স্কয়ার বাই 2g,
ইজ ইকুয়াল টু এইচ প্লাস আর স্কোয়ার বাই 16h। এটা হচ্ছে এইচ নাম্বার ম্যাথটা, ওখানে এই জিনিসটা করছি। এখানে কে নাম্বার ম্যাথটাতে দেখো সব সেম, জাস্ট কি করছে সমীকরণটাকে এক্স দ্বারা গুণ করছে, অর্থাৎ এই বৃহত্তম উচ্চতা এইচ এর মানটা এইটা দ্বারা গুণ করা আছে। ক্লিয়ার? কে নাম্বারটা ক্লিয়ার? কে নাম্বারটা বুঝতে পারছো যে কি হচ্ছে? কে নাম্বারটা বুঝছো কিনা এটা জানো। আচ্ছা, কে নাম্বারটা বুঝতে পারছো যে জাস্ট ওরা কি করছে, সেম ম্যাথ রাখছে, জাস্ট ওরা একটা এক্স দ্বারা সবশেষে গুণ করছে। তার মানে এইটা যেভাবে পারছি আমরা সেম ভাবে এটাও পারবো। এইবার আসো পরের গুলাতে। পরের গুলা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? একটা হচ্ছে ই নাম্বার ম্যাথ আর একটা হচ্ছে এক্সাম্পল 4 নাম্বার ম্যাথ। এখন তুমি দেখো এই ই নাম্বারের ক্ষেত্রে ই নাম্বার ম্যাথটাতে কি বলছে, একটা বস্তু ইউ বেগে শূন্যে নিক্ষেপ করা হলো, গেল আনুভূমিক পাল্লা আর, তার মানে এই যে দেখো ক্যাপিটাল আর, একটু আগে আমাদের প্রশ্নে স্মল আর দিয়েছিল, এবার ক্যাপিটাল আর দিয়ে দিছে, সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ, তাহলে এইচ। এখন দেখাইতে বলছে যে এই জিনিসটা দেখাইতে বললে এই জিনিসটা দেখাইতে বলা হয়েছে। এখন তুমি খেয়াল করো যে এই যে ব্যাপারটা আমরা যা করছি সেখানে কি কাজ করছি, একদম বেসিক্যালি কাজটা কি করছি ভিতরে ম্যাথের ভিতরে, সেটা হচ্ছে এইচ এবং আর দেয়া ছিল, ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল আর। এইখান থেকে আমাদেরকে এমন একটা স্টাবলিশ করতে হয়েছিল সমীকরণ, যেই সমীকরণটাতে থিটা থাকবে না, আমরা তখন এটা স্টাবলিশ করে আনছি। তাহলে ই নাম্বার প্রশ্নটাতে দেখো দেখি, এখানেও সেম কাজ বলছে না, তোমাকে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল এইচ এর মান দিয়ে তোমাকে কি বলছে, এমন একটা ইকুয়েশন বা এমন একটা রিলেশন স্টাবলিশ করতে বলছে যেখানে থিটা নাই। তার মানে এই কাজ আর এই কাজ সেম, এই দুইজনের মাঝে কোনো ডিফারেন্স নাই, কারণ দুইটা তো মূল কাজটা সেম। দেখো আর আর এইচ থেকে কোথায় যাওয়া, থিটাটাকে অপসারণ করা, এইখানেও যা উদ্দেশ্য এখানেও সেম উদ্দেশ্য। তার মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন অবশ্যই সেম, কাজ সেম, ম্যাথ সেম, সবকিছু সেম। তাহলে এখন আমরা সেই জিনিসটাও এনে দেখাই, বা সেই জিনিসটাও কিভাবে হয় সেটাও দেখাই দিই। সেটা কি? সেটা জাস্ট এই ইকুয়েশনটাকে ওরা এই ইকুয়েশনটাকে নিয়ে এক দুই ধাপ কাজ করছে, আর কিছু না। তুমি দেখো এই ইকুয়েশনটার ক্ষেত্রে কি হয়েছে, এইটার আর এটার মাঝে ডিফারেন্স কোথায় সেটা দেখো, তাহলে এটাও টের পাবা তুমি টেকনিক্যাল। এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা টোটালি লিনিয়ার হয় না। কেন? কারণ এই যে এখানে নিচে 2g আছে, এখানে নিচে 16h আছে, এই ব্যাপারগুলো আছে। এইটা কি করছে, টোটালি লিনিয়ার অবস্থায় আছে, তার মানে নিচের যে কোন কাজগুলা, এই নিচের কাজগুলা এই নিচে কোনো কাজ রাখেনি। আচ্ছা, নিচে যদি আমরা কোনো জিনিস না রাখতে চাই তাহলে কি করি বলো দেখি। তাহলে আমরা যেটা করি সিম্পলি সেটা হলো যে যতগুলা জিনিস নিচে আছে ওদের লসাগু দিয়ে সমীকরণটাকে গুণ করে দিলেই শেষ হয়ে যায়। তাহলে এখন এখানে নিচে কি কি আছে বলো দেখি, নিচে আছে 2g আর আছে 16h, তাই না? এই দুইজনের লসাগু দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করো, অবশ্যই অবশ্যই সেটা আসবে। এই দুইজনের লসাগু কি বলো দেখি, এই দুইজনের লসাগু হচ্ছে 16gh। তুমি এক কাজ করো 16gh দিয়ে পুরো জিনিসটাকে গুণ করো, দেখো কি আসে। তাহলে আমরা গুণ করে দিই 16gh দিয়ে। তুমি প্রথম জিনিসটাকে যদি এই প্রথম রাশিটাকে যদি 16gh দিয়ে গুণ করো তাহলে কি থাকতেছে, তাহলে থাকে হলো 8, জি তো ক্যান্সেল হয়ে গেল, ইউ স্কয়ার এইচ, তাহলে থাকে 8 ইউ স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু কি থাকবে, এখানে এইচ এর সাথে গুণ হচ্ছে 16gh, তাহলে থাকে কত 16gh স্কয়ার। তারপরে এখানে কত থাকবে, 16h তো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে জি, তাহলে থাকবে জাস্ট জি আর স্কয়ার। দেখো এই জিনিসটাই কিন্তু ওরা বলছে, দেখো এই যে প্রশ্ন এইটাই বলা হয়েছে, আর কিছু নেই এখানে, ওইটাই বলা হয়েছে, জাস্ট গুছায় নিছে, জি আর স্কয়ার কে এই পাশে নিছে, আর হচ্ছে মানে সবগুলোকে এক পাশে নেওয়া হয়েছে, এক পাশে নিয়ে এই কাজটা করেছে, এই এইচ এইচ ইউ স্কয়ার এইচটাকে এই পাশে যদি আমি ডান পাশে নিয়ে আসি, কাজ আমার শেষ। এইটা আর এইটা ম্যাথ হুবহু সেম ম্যাথ। ওকে, এখন তাহলে এই জিনিসটা মনে করো এই পাশে এনে দিই একদম দেখানোর সুবিধার্থে, 8 ইউ স্কয়ার এইচ, তাহলে এই পাশে বাম পাশে 0 থাকলো, এই যে হুবহু মিলছে। আর ডিফারেন্সটা কি, ডিফারেন্স আর কিছু নেই, জাস্ট এই এইচটাকে ওরা ক্যাপিটাল এইচ বলছে, এই আরটাকে ওরা ক্যাপিটাল আর বলছে, এইটাই, আর গেল কিছু গেল। এই ব্যাপারটা যাওয়ার পরে এখন দেখো আর ওরা কি করছে, আরো একটা কাজ, সেইখান থেকে দেখো তারপরে আরো একটা ম্যাথে যাই, তাহলে সেটা হচ্ছে এক্সাম্পল 4। এই ম্যাথটাতে দেখো তো কি বলছে, এইখানে বলছে একটা কোনো ইউ আদিবেগে প্রক্ষিপ্ত হলো, তাহলে ওর হচ্ছে প্রক্ষেপণ বেগ বা আদিবেগটা দেওয়া আছে, কোনটার বৃহত্তম উচ্চতা এইচ, এই যে এইচ এর মান দেওয়া আছে, এবং সেখান থেকে প্রমাণ করতে বলছে আর এর মান হচ্ছে এইটা, তাহলে এখানে আর একটা এক্সপ্রেশন আনতে বলছে। তার মানে এখানেও কি কাজটা সেম না? কেন সেম? কারণ এখানেও তোমার ক্যাপিটাল এইচ আছে, ক্যাপিটাল আর আছে, এবং তোমাকে ওদের মাঝে ক্যাপিটাল এইচ এর মাঝে এবং ক্যাপিটাল আর এর মাঝে এমন একটা সম্পর্ক স্টাবলিশ করতে হবে যেখানে কি নাই, থিটা নাই। তার মানে এই যে কাজটা দেওয়া হয়েছে এক্সাম্পল 4 এর কাজটা, এইটাও সেম। কারণ দেখো কাজের নারী নক্ষত্রগুলো বা কাজের ভেতরের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, তাহলে তুমি ম্যাথগুলো কেন সেম হচ্ছে বা কেন একই জিনিস সেটা এমনিতেই বুঝতে পারবা। দেখি সেটা কি, আমাদের মেইন থিমটা হচ্ছে, কাজটা কি হচ্ছে, কাজটা হলো গিয়ে এই ক্যাপিটাল এইচ এবং ক্যাপিটাল আর এর মাঝে সম্পর্ক স্থাপিত হচ্ছে উইদাউট থিটা, থিটা ছাড়া, থিটাকে রিপ্লেস করে। তাহলে এখানেও সেম কাজ হচ্ছে হচ্ছে যেটা আমরা এইচেই প্রথমেই করছি, তাহলে এখানেও কাজটা কি সেম, এবং এখানেও তাহলে পুরো ব্যাপারগুলো একদম সেম, প্রশ্নও সেম, সবকিছু সেম।
তাহলে এখানে অবশ্যই আর এর মানটা এটা আসবে। তাহলে দেখি আমরা আর এর মান আসে কিনা। তুমি দেখো আর এর মান অবশ্যই সেটা আসবে। এখান থেকে তুমি নিতে পারো, আবার এখান থেকেও নিতে পারো। মনে করো আমি এখান থেকে নিব, এখান থেকে আর এর মানটা লাগবে। তাহলে এই যে এখানে আর স্কোয়ার ব্যাপারটা আছে, তাহলে এই কাজটা করে ফেলি। তাহলে আর স্কোয়ার ব্যাপারটা করলে, কাজটা করলে কিরকম দাঁড়ায় দেখো। তাহলে এখানে রাশিটা হচ্ছে এরকম, ইউ স্কোয়ার বাই 2g প্লাস, সরি প্লাস না, ইকুয়াল, ইকুয়াল হচ্ছে কি, ইকুয়াল হলো গিয়ে এইচ প্লাস আর স্কোয়ার বাই 16h, তাই না? এই জিনিস দেওয়া আছে। এখন এই যে এই জিনিসটা দেওয়া আছে, তুমি দেখো দেখি তোমার কি করতে হবে। আর স্কোয়ারের মান লাগবে, মানে আর এর মান লাগবে। তাহলে বাকি সবকিছু আর বাদে বাকি সবকিছু এই পাশে পার করে দাও। তাহলে বাকি আছে এই এইচটা যদি এই পাশে পার করে দাও তাহলে মাইনাস এইচ হবে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এরকম যে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু এটা, মানে এইচটা এই পাশে ছিল, বামে নিয়ে গেল। ওকে, তাহলে এখন দেখো এবার কি হলো। তাহলে এইবার তাহলে জিনিসটা দাঁড়াইলো হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার বাই 2g, মানে 2gটা নিচে চলে আসলো, নিচে হচ্ছে, উপরে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই তো এটা হলো। আর এখানে থাকতেছে আর স্কোয়ার বাই 16h। এইবার তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে, এই 16h তো নিচে রাখা যাবে না, তাহলে এটাকে কি করতে হবে, এই 16h কে বামে পার করে দিতে হবে। তাহলে বামে পার করে দিই 16h টা। তাহলে 16h টাকে যদি আমি বামে পার করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, 16h এপাশে থাকলো শুধু আর স্কোয়ার। এখন আমার যখন ইচ্ছা হবে, যখন মানে কাজটা শেষ হবে, তখন আমরা স্কোয়ারের পরিবর্তে রুট দিয়ে দিব। তাহলে এখন দেখো আলটিমেটলি কি থাকে, দেখো দেখি। তাহলে আলটিমেটলি তোমার থাকতেছে এখানে 16 যে এইচ আছে, 16h এর এখানে এক কাজ করা যায় না। তুমি দেখো এখানে কি বলছে, তোমার 4 বাইরে রাখছে। আচ্ছা 4 কখন বাইরে রাখা সম্ভব বলো দেখি আমাকে। 4 তখনই বাইরে রাখা সম্ভব যদি কি হয়, 16 কমন নেই, তাই না? ব্যাপারটা কিরকম দেখো ভালোভাবে। আমি যদি লিখি 16xy, তাহলেই তো আমি 4 বাইরে আনতে পারবো, তাই না? 4 রুট ওভার xy বলতে পারবো রুট করার পরে। তাহলে এখানে যেহেতু 4 বাইরে আছে, তার মানে এই 16টা কি হবে, বাইরেই রাখা হয়েছে। তাহলে ঠিক আছে, 16টা বাইরেই রেখে দিলাম। 16 বাইরে রাখলে ভিতরে কি থাকে দেখো, এইচ গুলো গুণ করে দিই। তাহলে দাঁড়াচ্ছে তোমার এইচ গুলো গুণ করে দিলে কি দাঁড়ায় এখান থেকে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে তোমার এখান থেকে জিটা এই পাশে পার করতে হবে। জিটা, না না, জি পার করতে বলছে কি, না জি পার করতে পারবে। ওকে, তাহলে জি যদি পার করতে না বলে, তাহলে এইচটা জাস্ট গুণ করে দাও। তাহলে কত দাঁড়ায়, তাহলে দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2gর সাথে এইচ গুণ, তাহলে এইচ এখানে দাঁড়াইলো একটা। আর এখান থেকে কি দাঁড়াচ্ছে, আর এখান থেকে দাঁড়াচ্ছে তোমার মাইনাস হচ্ছে গিয়ে কত, 2g এইচ স্কোয়ার বাই 2g থাকে ইকুয়াল টু আর স্কোয়ার। এখন এটাকে তুমি গুছায় নাও। তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়ায়, রুট দিয়ে দিলা। তাহলে 16 বাইরে ছিল, তাহলে এ বাইরে চলে 16, মানে 16 এর রুট করলে 4 থাকে। তাহলে 4টা আমি বাইরে নিয়ে আসলাম, 4টা বাইরে নিয়ে আসলাম। আর ভিতরে কি থাকে দেখো, ভিতরে এইচ কমন নেওয়া যায়। তাহলে ভিতরে এইচ কমন নিয়ে নিলাম। এইচ কমন নিলে কত থাকে, তাহলে থাকে ইউ স্কোয়ার বাই 2g। এইচ আমি ক্যাপিটাল দিয়ে দিলাম, কারণ ওরা এক্সপ্রেশনে ক্যাপিটাল দিছে। এখানে স্মল আছে, স্মল ক্যাপিটাল ব্যাপার না, ওরা জাস্ট চেঞ্জ করে দিছে। আর এখান থেকে 2g ক্যান্সেল হয়ে যায়, থাকে এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার থেকে একটা এইচ কমন, তাহলে থাকলো ভিতরে একটা এইচ। এই তো, তাহলে দেখো ওদের যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসছে, জাস্ট ওটা স্মল আরটাকে ক্যাপিটাল দিয়ে বলে দিচ্ছে। এই তো, এই ম্যাথটা। তার মানে আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই সবগুলা সেম ম্যাথ, একদম সেম ম্যাথ, কারণ কাজটা সব জায়গায় সেম হচ্ছে। এইচ এবং আর এর মাঝে ইকুয়েশন, কিন্তু কি এলিমিনেট করতে হবে সেটা এলিমিনেট, প্রত্যেকটা জায়গায় কাজ এক, প্রত্যেকটা জায়গায়। এবং তার মানে কি, অবশ্যই এই জিনিসগুলো একই যেহেতু কাজ, তার মানে কাজগুলোর মানে ম্যাথ গুলো সেম ভাবেই হবে। তো এই কারণে আমরা যদি এইচ এর সমাধান জানি, তার মানে বাকি সবগুলো সমাধান আমার জানা হবে। দ্যাটস ইট, সেম ভাবে বাকি সবগুলো আমরা সমাধান করতে হবে। এখন পুরো ব্যাপারটা রিভিউ দিয়ে দিচ্ছি, তারপরে আমাকে জানাও যে কোনো সমস্যা এখানে আছে কিনা। এখানে দেখো প্রথমে এইচ আমরা করছি, এইচ যেভাবে করছি একদম হুবহু সেম উপায়ে কেটা হবে। জাস্ট লাস্টে গিয়ে আমরা উভয় পাশে এক্স বা উভয় পাশে সর্বোচ্চ উচ্চতার গুণ করি। এই নাম্বারটা কি করছে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে জাস্ট কি করা হয়েছে, এখান থেকে জাস্ট তোমাকে লিনিয়ার ফর্মে বা ডিরেক্ট মানে টোটাল লিনিয়ার ফর্মে নিয়ে আসছে। এই তো ওই জিনিসটা কিভাবে আসে দেখাইছি। তারপরে এক্সাম্পল 4 যে কাজটা করছে সেটা কি, যে ওরা এখানে যেটা করছে সেটা হলো আর এর মানটা বের করছে, আর এর মানটা আলটিমেটলি আসে কত সেটা। তাহলে সেটা কিভাবে আনছে সেই জিনিসটাও দেখা দিচ্ছে। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে এই একটা ম্যাথ জানলে বা এই ব্যাপারটা যদি আমাদের জানা থাকে, এই প্রত্যেকটা ম্যাথ আমরা পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে এই যে লাস্টের এই ম্যাথটা, এক্সাম্পল 4 এবং এই অনুশীলনের এই দুইটা ম্যাথ অনেক বেশি আসে। এইচ আর কে নাম্বার ম্যাথটা অত বেশি না আসে না, কিন্তু এবং 4 নাম্বার ম্যাথটা অনেক বেশি আসে, অনেক বেশি, বিশেষ করে 4 নাম্বারটা। আচ্ছা নিচে তো দেওয়া যাচ্ছে, এই যে দেখো কতবার এই জিনিস আসছে। এই ম্যাথটা এক্সাম্পল 4 এর ম্যাথটা খুবই আসে, একদম খুবই আসা একটা math।
কিন্তু এদের সমাধান দেখবা এক্সাম্পল 4 এর সমাধান দেখবা এদের সমাধান অনেক বিদ্যুতে টাইপের লাগছে আমার কাছে। এই কারণে আমি স্বতঃস্ফূর্ত যেটা মনে হয় যে উপায় চিন্তা করলে তোমাদের অ্যাপ্রোচটা ধরতে সোজা হবে সেই অনুযায়ী তোমাকে করে দিলাম। টেন থিটা থেকে আসলাম, জাস্ট সিম্পলি থিটাটাকে রিপ্লেস করবে, শেষ। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ হবে এবং হইতে বাধ্য। হয়ে গেছে কাজটা। এইটাই ছিল আমাদের এই টাইপের ম্যাথের ব্যাপার। তাহলে এখন বলো এই পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কি না? এখন তাহলে এই যে কোনো ম্যাথ আসলে এরকম এগুলোর মাঝে যে কোনো ম্যাথ আসলে পারতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝছি যে এই ম্যাথগুলা সেম টাইপের এবং এগুলা পারবো আমরা। ওকে, গেল। তাহলে এখন এইখান থেকে বিশেষ করে এক্সাম্পল 4 এবং এর ক্ষেত্রে সতর্ক থাকলে এগুলা ম্যাথ যেহেতু অনেক বেশি আসে, তো তোমাদের আসলে কিন্তু পারতে হবে। তুমি জাস্ট নিজের ইয়াটা ঠিক রাখবা, অ্যাপ্রোচ ঠিক রাখবা, অবশ্যই পারবা। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই ম্যাথগুলো হয়ে গেল, এই এইচ কে ই আর হচ্ছে কি এক্সাম্পল 4 এগুলা কভার হয়ে গেল। এবার আমরা পরের ম্যাথে যাব। আচ্ছা, তাহলে এখন দেখি পরের ম্যাথে কি দেওয়া আছে। এইখানে তাহলে যে ব্যাপারটা বলছে সেটা কি, এইখানে বলা হয়েছে একটা কণা ভি বেগে নিক্ষিপ্ত হলে তার আনুভূমিক পাল্লা লব্ধ বৃহত্তম উচ্চতার দ্বিগুণ হয়। মানে কি, মানে ওর আর এর মানটা, এই আর এর মানটা বৃহত্তম উচ্চতা মানে ক্যাপিটাল এইচ এর দ্বিগুণ হয়। তার মানে আর ইজ ইকুয়াল টু কি, 2h। সিম্পল এই কথাটা বলছে। এই কথাটা বলার পরে বলছে তাহলে দেখাও যে ওর আনুভূমিক পাল্লার মানটা হচ্ছে এত। এই আনুভূমিক পাল্লার মান আর ইজ ইকুয়াল টু কত, 4v²/5g। এটা দেখাইতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু 4v²/5g, এটা দেখাইতে বলছে। ওকে, তাহলে এখন আমরা এই কাজটাতে আগাই। এই কাজটা কিভাবে করবো দেখি। আচ্ছা, তাহলে দেখো এখানে আবারও সেম কথা, সেটা হলো আর এবং এইচ এর সম্পর্ক যেহেতু আসছে, তার মানে আমরা ট্যান থিটার দিকে আগাবো। তাহলে আগাই। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 4h/r। এই তো, এখন এই যে আমরা 4h/r লিখবো, আচ্ছা সেটা নট দিতে পারো তুমি। এখন এই 4h/r যে আমরা লিখবো, এই আর এর মান দেওয়া আছে না, সেটা কত, 2h। তাহলে সিম্পলি এখানে বসাই দাও, আর এর মান 2h। তাহলে এখানে বসাই দিলাম 2h। তাহলে আর এর মান 2h যদি বসাই দিই, তাহলে আলটিমেটলি কি থাকে বলো দেখি। এইচ এইচ চলে গেল, 2 4 চলে গেল, জাস্ট আলটিমেটলি 2 থাকে। তাহলে এখান থেকে এই যে tan থিটা নট ইজ ইকুয়াল টু 2 পাইলা, তার মানে তুমি দেখো তাহলে এখান থেকে সিম্পলি তুমি থিটা নটের মানটা পাও। থিটা নটের মানটা কত আসবে, একটু ক্যালকুলেশন করলে দেখবা এর মানটা আসবে অনেকটা হচ্ছে গিয়ে তোমার 63.43 এরকম কোন একটা মান আসবে। আসলে তাহলে তুমি এখানে থিটা নটের মান পাইলে, তার মানে কি পাইলে বলো দেখি। তার মানে তোমার নিক্ষেপণ কোণের মানটা পাইলে। আর নিক্ষেপণ বেগ তো প্রশ্নই দেওয়া আছে, এই যে একটা কোণা এত বেগে নিক্ষিপ্ত হয়েছে, এটাই নিক্ষেপণ বেগ ভিটা। তাহলে তুমি নিক্ষেপণ কোণ জানো, নিক্ষেপণ বেগ জানো, আর এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে বের করে ফেলো আর এর মান। আর এর মান তাহলে কত আসে, তাহলে আসতেছে v², যেহেতু ভি দেওয়া আছে, v²sin 2 θ0/g। এই তো, তাহলে এখন তুমি দেখো এখানে তুমি থিটা নটের মান জানো, তাহলে sin 2 θ0 এখানে জাস্ট থিটা নটের মানটা বসাই দিবা। বসাই দিলেই জিনিসটা চলে আসবে। কিভাবে, সেটা হচ্ছে তুমি যখন এখানে sin 2 θ0 মান বসাবা, সেটার মান আসবে হলো গিয়ে 4/5। অর্থাৎ তাহলে তোমার কি থাকবে, v²/g, আর এখানে sin 2 θ0 এটার মান আসবে কত, 4/5। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে তোমার দেখো তাহলে আর এর মান দাঁড়াচ্ছে গিয়ে তোমার কত, আর ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4v²/5g। এই তো হয়ে গেল, কাজ শেষ। এই তো, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার সলিউশন। এই ম্যাথটা তুমি দেখো, এইখানে এই ম্যাথটার ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে এটা, তুমি এই বারবার আমাদের এই ইকুয়েশনটার মানে সাফল্য আমাদের চোখে পড়তেছে। এইটা করে দেখো কাজটা কত শর্ট হয়ে গেছে একদম, মানে কি বলবো, এখান থেকে তুমি ডিরেক্ট এক লাইনে থিটা নট পাই গেছো, এটা বসাই দিয়ে কাজ ঠিক হয়ে গেল। তাহলে আমাদের এই ম্যাথটাও আশা করা যায় সলভ হয়ে গেছে, এই জিনিসটাও বুঝছি আমরা। জাস্ট থিটা নটের মান বের করবা, এখানে বসাবা, কাজ শেষ। আচ্ছা, তাহলে আমাদের চলে গেল এই আমাদের আই নাম্বার ম্যাথটা আমরা ক্লিয়ার বুঝলাম। এবার আমরা তাহলে যাব হলো গিয়ে জে এর ক্ষেত্রে। এবার তাহলে জে নাম্বার ম্যাথটা দেখো, জে ওই সেম জিনিস। এখানে তাহলে কি বলছে, এখানে বলছে প্রমাণ করো যে নিক্ষেপণ কোণ অর্থাৎ থিটা নটের মানটা π/4 হলে অর্থাৎ 45 ডিগ্রি হলে আনুভূমিক পাল্লার মান বৃহত্তম হবে। আচ্ছা, এই সেম জিনিস আমরা গত লেকচারেও দেখছি, এখানে আরেকবার দেখানোর কোনো মানে হয় না। আমরা এই জিনিসটা জানি যে থিটা নটের মান 45 ডিগ্রি হলে ওর ইয়ার মানটা, আর এর মানটা ম্যাক্সিমাম হয়, এবং ম্যাক্সিমাম মানটা কত, সেটা হচ্ছে u² বা v0² বাই জি। এই, এখন তাহলে এই জিনিসটা দেখাইতে বলছে, এটা আমরা আগের মতো করে দেখাবো। আর বলছে এই ক্ষেত্রে পাল্লা, পাল্লা ইজ ইকুয়াল টু 4
পাল্লা r ইজ ইকুয়াল টু 4h হবে, যেখানে h ইজ ইকুয়াল টু বৃহত্তম উচ্চতা। আচ্ছা, তার মানে বুঝাইছে, মানে বলছে যে দেখাও যে 45 ডিগ্রি কোণে বা π/4 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে, π/4 রেডিয়ান কোণে নিক্ষেপ করলে ওর আণবিক পাল্লার মান বৃহত্তম হবে। এই জিনিসটা কাজ শেষ, আমরা এটা আগেই দেখাইছি। আর এক্ষেত্রে বলছে পাল্লার মানটা, r এর মানটা 4h হবে, এটা দেখাইতে বলছে। তাহলে দেখাই দিই এটা সিম্পলি। তাহলে tan θ নট ইজ ইকুয়াল টু কি জানি আমরা, 4h/r। এখন এখানে বলছে নিক্ষেপণ কোণ π/4 মানে 45 ডিগ্রি, তাহলে বসাই আমরা tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4h/r। tan 45 এর মান কত, 1, তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি 1। এই তো লিখে দিলাম 1, তাহলে থাকে কত, তাহলে থাকে 4h ইজ ইকুয়াল টু r। তাহলে এই তো হয়ে গেল, শেষ। আমাদের জানতে বলছে সেই জিনিসটা আমরা এনে ফেললাম, এই তো কাজ আমাদের শেষ। আমাদের এখান থেকে তাহলে আমরা কি করে ফেললাম, আমাদের এখান থেকে তাহলে আমরা এই হচ্ছে গিয়ে যে নাম্বার ম্যাথটা করে ফেললাম, কিছু নাই, আগের কাজ আমাদের জানা অলরেডি। এখন বাকি কাজটা জাস্ট বসে দিয়ে দেখাই। এই তো তাহলে আমাদের যে নাম্বার ম্যাথটা হয়ে গেল, অর্থাৎ অনুশীলনী 5 এর যতগুলো ম্যাথ ছিল সেগুলো কিন্তু হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন দেখো অনুশীলনী 5 এর ম্যাথ যেহেতু সবগুলো হয়ে গেল, তাহলে অনুশীলনী 5 এর সবগুলো ম্যাথ কি কি করছি বা কাজগুলো কিভাবে হলো সেটা একটু বলে দিই। তাহলে দেখো প্রথম আমরা করছি 5 এর a নাম্বার, তারপরে আমরা করছি 5 এর f নাম্বার। 5 এর f নাম্বারটা দিয়ে 5 এর b এবং c কি হয়ে গেছে, কভার হয়ে গেছে। তারপরে আমরা কি, তারপরে বাকি থাকতেছে 5 এর হচ্ছে গিয়ে কত, 5 এর g, 5 এর g আমরা করছি। তারপরে 5 এর h করছি। h করার ফলে কি হয়ে গেছে, h করার ফলে আমাদের k হয়ে গেছে, আমাদের হচ্ছে কত নাম্বার, ই নাম্বার ম্যাথ হয়ে গেছে। আর হলো ই নাম্বার ম্যাথ হয়ে গেছে না, একটু দাঁড়াও, হ্যাঁ ই নাম্বার ম্যাথ হয়ে গেছে। আর হলো এক্সাম্পল 4 কিন্তু কভার হয়ে গেছে। আর তারপরে কি করলাম, তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে যেটা করছি সেটা হলো গিয়ে কত, 5 এর আই নাম্বার করলাম, 5 এর জে নাম্বার করলাম। এই তো 5 এর ম্যাথ আমাদের কিন্তু শেষ। এ বি সি ডি নাম্বারটা বাকি থাকতেছে, তাই তো। ডি নাম্বারটা তোমাদের কাজের মতো একদম সিম্পল ম্যাথ। ডি নাম্বার ম্যাথটা যদি তোমরা দেখো খুবই সিম্পল ম্যাথ, একদম দেখলেই নিজেরা চেষ্টা করে পাবে। তাহলে দেখো আমাদের 5 এর এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে সবগুলো, অর্থাৎ 5 এর সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এই তো কাজ আমাদের এখান থেকে। তাহলে আমাদের 5 এর কাজ শেষ, এবার আমরা যাব 6 এর কাজগুলো। ওকে, আচ্ছা এইবার তাহলে দেখো আমরা 6 এর কাজগুলোতে হাত দিই। 6 এর কোশ্চেন, 6 এর কোশ্চেন প্রথমে যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে 6 এর বি নাম্বার। আচ্ছা, 6 এর বি নাম্বারটাতে কি বলা হয়েছে একটু দেখি আমরা। এইখানে বলছে যে ভূমি হতে, মানে গ্রাউন্ড লেভেল থেকে সাইন ইনভার্স 3/5 কোণে। আচ্ছা, এই এক্সপ্রেশনটা একটু আমরা ভালো মতো বুঝি। এই কথাটা সাইন ইনভার্স 3/5 কোণে মানে কি বুঝো, তুমি দেখো এইটার মিনিং হচ্ছে এরকম, যখন আমরা বলি সাইন 30 ইজ ইকুয়াল টু হাফ, সরি 30 সাইন 30 ইজ ইকুয়াল টু হাফ, এটার মিনিং কি, এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে 30 ডিগ্রি কোণে সাইন অনুপাতের মান হাফ। এখন এইটাকে তুমি কি করতে পারো, সাইনটাকে যদি এই পাশে নিয়ে আসো বা একটু ইনভার্স ফাংশনে কাজ করো, তাহলে দাঁড়াবে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স হাফ। এখন এই লাইনটার মিনিং কি তাহলে, বা এই লাইনটা ফিজিক্যাল, এই লাইনটা দিয়ে ফিজিক্যালি কি বোঝানো হচ্ছে, এই লাইনটা ফিজিক্যাল মিনিং হচ্ছে এইখানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে সাইনের কত মান হাফ হবে। ভালো মতো বুঝো, সাইনের কত মান হাফ হবে এই জিনিসটা বোঝানো। তার মানে সাইন ইনভার্স হাফ বা সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 0.75, এই সবগুলো জিনিসের মিনিং কি, মানে হচ্ছে সাইনের বা যেখানে যে অনুপাত থাকবে সেই অনুপাতের কত ডিগ্রির মান হলো এত হবে, সেই জিনিসটা চাওয়া হয়। তার মানে এইখানে যে তোমাকে বলা হয়েছে যে সাইন ইনভার্স 3/5, তাহলে সাইন ইনভার্স 3/5 এটা দ্বারা কি প্রশ্ন করা হয়েছে, এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে যে সাইনের কতর মান হচ্ছে গিয়ে 3/5 হবে। বুঝছো, এই জিনিসটা প্রশ্ন করা হয়েছে, এই জিনিসটা ফিজিক্যাল মিনিং হচ্ছে এটা। এখন এইখানে ব্যাপারটা হলো যে তার মানে এটার মানে এটা বলার কারণ হচ্ছে এটা যে এই জিনিসটা বোঝানো বা এই জিনিসটা বলা, যখনই তোমার সাইন ইনভার্স সামথিং এরকম কোনো ইয়ে আসবে, এটা একটা কোণকে নির্দেশ করবে। সাইন ইনভার্স বা ট্যান ইনভার্স যেটা ইনভার্সই থাকুক না কেন, সেইটা দ্বারা মূলত একটা কোণকে জানতে চাওয়া হয় বা কোণকে ইন্ডিকেট করা হয়। আচ্ছা, গেল। তাহলে এই ব্যাপারটা আমরা বলে ফেললাম, এই ব্যাপারটা ক্লিয়ার করবো। এখানে দেখো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে বলা হচ্ছে ভূমি থেকে সাইন ইনভার্স 3/5 ডিগ্রি
ফাইভ কোণে, মানে কি এটা একটা নির্দিষ্ট কোণকে নির্দেশ করা হচ্ছে, একটা কোণকে ইন্ডিকেট সে করতেছে যে কিরকম কোণটার বৈশিষ্ট্য হচ্ছে ওকে সাইন করলে বা ওর সাইন অনুপাত নিলে 3/5 আসবে। এত কোণে নিক্ষেপ করা হলো, তাহলে এটাই হচ্ছে ওর ইয়ার মান, কি বলে তোমার এই নিক্ষেপণ কোণ থিটা নটের মান। শূন্যে নিক্ষিপ্ত বস্তু আনুভূমিক পাল্লা 120 মিটার। আচ্ছা, তাহলে এটা আনুভূমিক পাল্লা ক্যাপিটাল আর এর মান। এখন বলছে নিক্ষেপণ বেগের মান, তার মানে ভি নটের মান চাইছে, এবং বলছে বিচরণ পথে সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ। আচ্ছা, তার মানে একদম হাইয়েস্ট পয়েন্টে ওর বেগ কত এটা চাইছে, এবং গমন কাল মানে হাইয়েস্ট পয়েন্টে যে সে গেছে, হাইয়েস্ট পয়েন্টে যাইতে বিচরণ পথে সর্বোচ্চ বিন্দুতে উঠতে কত সময় সেটা চাইছে। আচ্ছা, তাহলে আমরা কাজগুলো একটু ভিজুয়ালাইজ করি কিভাবে কি বলছে। এখানে যেটা বলা হয়েছে যে এটা যদি আমাদের গ্রাউন্ড লেভেল হয়ে থাকে, এই একটা প্রাস, এখন এই প্রাসের ক্ষেত্রে বলা হয়েছে যে ওর নিক্ষেপণ কোণের মানটা দেওয়া আছে, নিক্ষেপণ কোণ থিটা নট, থিটা নটের মান দেওয়া আছে সাইন ইনভার্স 3/4। আর কি বলেছে আনুভূমিক পাল্লা আর এর মান 120 মিটার, তাহলে আর ইজ ইকুয়াল টু 120, এই আর এর মানটা দেওয়া আছে। আর কি বলা আছে, আর বলছে নিক্ষেপণ বেগের মান বের করো, তাহলে ভি নট এর মান চাইছে। আরো কি কি চাওয়া হয়েছে, সর্বোচ্চ বিন্দুতে উঠতে কত সময়, অর্থাৎ তোমার উত্থান কাল কত এটা চাইছে, আর সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, অর্থাৎ এই যে সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতা এই পয়েন্টে ওর বেগ কত সেইটা চাইছে, ভি এইচ। যখন এইচ তোমার সর্বোচ্চ হয় তখন ভি এর মান বা বেগের মান কত এটা চাইছে। ওকে, তাহলে এখন এই ব্যাপারগুলো বের করতে হবে। তাহলে আমরা একে একে কাজ করে ফেলি। প্রথম কথা হচ্ছে আর এর মান দেওয়া আছে, তাহলে আর এর ফর্মুলা অ্যাপ্লাই করে এটা করে ফেলি। তাহলে আর এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কত দাঁড়াবে দেখো, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। এখানে তুমি দেখো, এখানে তুমি যদি আর এর মান তুমি যদি জানো, আর এর মান 120, জি এর মান জানো, থিটা নট এর মান জানো, এই যে সাইন ইনভার্স 3/5, এখন এখান থেকে সিম্পলি তুমি কি করতে পারবা, ভি নট এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবে। তাহলে এখন এখান থেকে সিম্পলি আমরা ভি নট এর মান বের করবো। তাহলে ভি নট এর মান কত আসবে, ভি নট এর মান আসবে 35 মিটার পার সেকেন্ড। এই তো এটা আসলো। এখন তাহলে এখানে সিম্পলি আমরা মান বসাই দিয়ে থিটা জি এবং আর এর মান বসাই দিয়ে ভি নট এর মান বের করবো। আর কি কি বের করতে বলা হয়েছে, আর বলা হয়েছে উত্থান কাল, সর্বোচ্চ বিন্দুতে উঠতে কত সময় সেটা চাইছে। তাহলে টি ওয়ান এর মান বের করি আমরা। টি ওয়ান এর ফর্মুলা কি জানি, ভি নট সাইন থিটা নট বাই জি। এই তো, তাহলে এখানেও মানগুলো আমরা বসাই দিব 35 আর সাইন থিটা নট। এখানে দেখো থিটা নটের মান যেহেতু সাইন ইনভার্স 3/5, তাহলে এই লাইনটা থেকে উল্টায় কি লেখা যাবে, এই লাইনটা থেকে উল্টায় লেখা যাবে সাইন থিটা নট ইজ ইকুয়াল টু 3/5। তাহলে এখানে তুমি ডিরেক্ট 3/5 লিখে দিতে পারো, আর এখানে 9.8। তাহলে কি দাঁড়ায় 21/9.8। তাহলে এখান থেকে যত আসবে মানটা তত, তাহলে কত আসবে এখানে মানটা, এই মানটা আসবে তোমার মোটামুটি, আচ্ছা 21 কি হবে 7 21, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই মানটা আসবে 2.1428 সেকেন্ড। তাহলে এখানে তোমার কি গেল, এখানে তোমার হচ্ছে উত্থান কালের ব্যাপারটা গেল। আর কি চাইছে, আর বলছে সর্বোচ্চ বিন্দুতে বেগ। আচ্ছা, এই যে সর্বোচ্চ বিন্দুতে বেগ এই ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু টেকনিক্যালি বলা যায়। সেটা কিভাবে, তুমি দেখো সর্বোচ্চ বিন্দুতে বেগটা আসলে হয় কিরকম সেটা প্রকৃতিটা যদি একটু খেয়াল করো, তাহলে এই ব্যাপারটা দাঁড়াবে এরকম যে এইখানে এই যে আমি চিত্রটা আঁকি, মনে করো আলাদা করে চিত্র আঁকলাম, সর্বোচ্চ বিন্দুতে হয় কি তুমি চিন্তা করো তো, নিক্ষেপণ বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলো বা প্রাসের ক্ষেত্রে বলো, কি হয় যখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন ও হচ্ছে গিয়ে ওর এই উল্লম্ব উপাংশ 0 হয়ে যায়। মানে কিরকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো উপরের দিকে, এখন ও নিক্ষেপ করতে করতে একটা সময় ওর তো আনুভূমিক উপাংশ কমতেছে, তাই না, জি এর কারণে, জি যেহেতু নিচের দিকে ওকে টানতেছে, তাহলে একটা সময় কমতে 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 একটা সময় কি হবে, একটা সময় ওর হলো গিয়ে এই উল্লম্ব উপাংশ 0 হয়ে যাচ্ছে। যখন 0 হয়ে যাচ্ছে তখন সে ওই বস্তুতে ওই সর্বোচ্চ উচ্চতায় ওর বেগ মানে বেগ শূন্য হয়ে যাচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তারপরে ও কাম ব্যাক করতেছে, তারপরে নিচের দিকে আসছে। প্রাসের ক্ষেত্রে ব্যাপারটা ওরকমই। তাহলে প্রাসের ক্ষেত্রে প্রাসের এই মানে উল্লম্ব গতিটা তো টোটালি নিক্ষিপ্ত বস্তুর মধ্যে, তাহলে এখানেও কি হবে, তাহলে এখানে ও যে উঠতেছে 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 এই সর্বোচ্চ উচ্চতায় যখন সে পৌঁছাবে তখন তার কি হবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়, এখানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 0, তার মানে এখানে সর্বোচ্চ উচ্চতায় এর উল্লম্ব উপাংশ হচ্ছে 0 হবে। আচ্ছা, তাহলে এইখানে এইখানে তাহলে এই কি বলে তোমার সর্বোচ্চ উচ্চতায় যদি ইয়ার কি বলে তোমার উল্লম্ব উপাংশটা 0 হয়, এইখানে এর টোটাল বেগটা, এর যেটা বেগ হয় এর বেগ তো 0, এর বেগটা এর কিসের মতো আচরণ করবে, এর উল্লম্ব উপাংশের মতো আচরণ করবে। এর আনুভূমিক উপাংশ তো চেঞ্জ হয়নি, আনুভূমিক উপাংশ তো আজীবন সেমই থাকবে, ভি নট কস থিটা নটই থাকবে, আর এর জাস্ট উল্লম্ব উপাংশটা 0 হয়ে গেছে। তাহলে এখন দেখো দেখি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় তুমি বেগ কত বলতে পারো, আমরা তো জানি বেগের দুইটা উপাংশ ভিএক্স আর ভিওয়াই।
এখন তুমি দেখতেছো সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই নাই বা ভিওয়াই জিরো হয়ে গেছে, ভিওয়াই এর কোনো অস্তিত্ব নাই, ভিওয়াই জিরো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কোনটা? ভিএক্স, সিম্পল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? ভিএইচ ইজ ইকুয়াল টু ভিএক্স, তার মানে কত? ভি নট কস থেটা নট, সিম্পল। তাহলে ভি নট কস থেটা নট কত? তাহলে এখানে মানটা বসায় দাও, তাহলে 35, এটা ভি নট এর মান, কস থেটা নট। তাহলে এখন থেটা নটের মানটা এখান থেকে ক্যালকুলেটরে করে যা আসবে সেটা বসাবা, সেটা বসাইলেই আমার এখান থেকে মানটা চলে আসবে। এই তো, এই মানটা কত আসবে? এই মানটা আসবে 28 মিটার পার সেকেন্ড। এই তো হয়ে গেল, এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার সলিউশন। তাহলে এখন দেখো পুরো ব্যাপারটা আমি বলে দিচ্ছি এখানে, তাহলে কি কি হইলো। সোজা ম্যাথ, আমরা প্রথমে মূলত কি দেখছি, আর এর মান দেওয়া আছে, ভি নট বের করতে বলছে, থেটা নট দেওয়া আছে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা আর এর ভি নট এর মানটা বের করবো। তারপরে কি চাইছে? উত্থানকাল চাইছে, উত্থানকাল বের করবো। তারপরে কি চাইছে? যে সর্বোচ্চ বিন্দুতে বেগ। এখন আমরা সর্বোচ্চ বিন্দুতে বেগের ক্ষেত্রে কি দেখলাম, যে একটা প্রাস যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন ওর উল্লম্ব উপাংশ জিরো হয়ে যায়। উল্লম্ব উপাংশ জিরো মানে উল্লম্ব উপাংশ নাই, তাহলে বেগের কি থাকতেছে? শুধু আনুভূমিক উপাংশ থাকতেছে। তাহলে বেগ যেহেতু দুইটা জিনিস নিয়ে গঠিত, উল্লম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ। উল্লম্ব নাই, তার মানে কি আছে? আনুভূমিক। তাহলে আনুভূমিকটাই বেগ। তাহলে এই তো, এখান থেকে তাহলে এখানে সিম্পলি তোমার মানটা কত চলে আসবে? এই ভি নট কস থেটা নটের মানটা বসাই দিলেই তোমার এই মানটা চলে আসবে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে তুমি এই মানটা অন্যভাবে বের করতে পারো। কিভাবে? এই যে তুমি যদি চাও যে এখানে তো তুমি টি পাইছো, যে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তো ওর সময়টা কত, ওর সময়টা যে কাজে লাগায়, সময়টা কাজে লাগিয়ে করতে পারবা। আবার তুমি যদি এখান থেকে এইচ এর মান বের করে ভি স্কয়ার ইকুয়াল ভি স্কয়ার মাইনাস 2gh অ্যাপ্লাই করো, তাও হবে, মানে বের করতে পারলেই হবে। আমি জাস্ট আমার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সেটা তোমাকে দেখাইলাম। এই তো, তাহলে আশা করা যায় আমাদের এই ম্যাথটা করা হয়ে গেছে। আচ্ছা, চ্যাট বক্সে একজন প্রশ্ন করছে, ভাই সর্বোচ্চ বিন্দুতে বেগ যদি জিরো হওয়ার কথা হয় তাহলে বইয়ে কি উত্তর ভুল আছে? না না, বইয়ে উত্তর ভুল নাই তো। এখানে তো ব্যাপারটা হচ্ছে যে ওর তো সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব উপাংশটা জিরো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেমন বেগটা জিরো হয়, নিক্ষিপ্ত বস্তুটা কার মতো আচরণ করে? এর উল্লম্ব উপাংশের মতো। তাহলে এই নিক্ষিপ্ত বস্তুর মতো আচরণ করলে এর উল্লম্ব উপাংশ জিরো হচ্ছে, আনুভূমিক উপাংশ তো জিরো হচ্ছে। আনুভূমিক উপাংশ থাকতেছে, ওই তো ওই কারণে ওইটাই বেগ হয়ে যাচ্ছে, আনুভূমিক উপাংশটা। আশা করা যায় বুঝছো। আচ্ছা, তাহলে এবার আমাদের 6 এর বি নাম্বার ম্যাথটা আমাদের সলভ করা হয়ে গেল। এইবার আমরা যাব 6 এর সি নাম্বার ম্যাথটা। তাহলে এখন দেখি এখানে কি দেওয়া আছে। তাহলে এখন দেখো এই প্রশ্নটাতে কি বলছে। আচ্ছা, যে প্রশ্নটা করছিলাম যে জিরো হওয়ার কথা কিংবা ওই ব্যাপারটা, ওটা ক্লিয়ার হয়েছে না? ওর আনুভূমিক উপাংশ কিন্তু থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখো সি নাম্বার ম্যাথটা। সি নাম্বার ম্যাথে কি বলছে? এইখানে বলা হয়েছে যে একটা বালক একটা ফুটবল খাড়া উপরের দিকে 80 মিটার উঁচুতে নিক্ষেপ করতে পারে। আচ্ছা, তার মানে কি রকম? তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে ও এই খাড়া উপরের দিকে একদম নিক্ষিপ্ত বস্তু আকারে একটা বলকে কত উপরে নিক্ষেপ করতে পারে? 80 মিটার। 80 মিটার নিক্ষেপ করতে পারে, এই অর্থাৎ ওই পরিমাণ আদিবেগ এর দেওয়ার সামর্থ্য আছে ছেলেটা। এখন বলছে সেই বলটা সর্বাধিক কত আনুভূমিক দূরত্বে সে নিক্ষেপ করতে পারবে এবং এই ক্ষেত্রে বিচরণ কালটা কত। ওকে, তাহলে এখন এই ব্যাপারটা আমরা দেখি এই ক্ষেত্রে কি হচ্ছে। তুমি দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে তথ্যটা দেওয়া আছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সর্বোচ্চ উচ্চতার ব্যাপারটা দেওয়া আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা আমরা কি জানি? ইউ স্কয়ার বাই 2g। এখন এই ক্ষেত্রে তাহলে এইখানে এইচ এর মান দেওয়া আছে এবং জি এর মান তো আমরা জানি। তাহলে এখান থেকে কি পাবো? ইউ পাবো। অর্থাৎ ইউ পাবো মানে কি জানো? ইউ পাবো মানে হচ্ছে ওই ছেলেটা সর্বোচ্চ কত বেগে একটা বস্তু নিক্ষেপ করতে পারে, সেটা যে কোনো দিকে হোক, সেইটার সামর্থ্যটা আমরা আন্দাজ পাবো। অর্থাৎ ও কত জোরে ছুটতে পারে, কত বেগে ছুটতে পারে, সেই ব্যাপারটা জানো। তাহলে ইউ এর মান এখান থেকে কত আসবে দেখো। তাহলে ইউ এর মান যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি, ইউ এর মানটা আসবে 39.59 এর মতো। তাহলে গেল, এইটা হচ্ছে ওই মানে ছেলেটার বা ওই বালকটার হচ্ছে মানে কোন বস্তু নিক্ষেপ করার ক্ষমতা, যে এত বেগ পর্যন্ত সে নিক্ষেপ করতে পারে। একটা বালক একটা ফুটবল খাড়া উপরের দিকে এত মিটার উঁচুতে নিক্ষেপ করতে পারে, মানে ও সর্বোচ্চ এত বেগে কোনো বস্তু নিক্ষেপ করতে পারে। ওকে, গেল। এখন কি বলা হয়েছে? যে সে ওই বলটা সর্বাধিক কত আনুভূমিক দূরত্বে নিক্ষেপ করতে পারে। মানে কি? মানে এবার ওকে এই আনুভূমিক দিকে বস্তুটা প্রাস আকারে নিক্ষেপ করতে বলা হচ্ছে। এখন বলছে যে এই যে আনুভূমিক দূরত্বে নিক্ষেপ করবে, এইখানে তাহলে কত দূরত্বে সে নিক্ষেপ করতে হবে। এখন দেখো সর্বাধিক আনুভূমিক দূরত্ব যদি লাগে, আমরা কি জানি? আমরা জানি থেটা নটের মান হতে হবে 45, তাহলেই আমরা আর ম্যাক্স এর মান পাবো। তাহলে এখন আমরা সিম্পলি ওই জিনিসটা করব। তাহলে সর্বাধিক কত দূরত্ব আনুভূমিক নিক্ষেপ করতে হবে, তাহলে আর ম্যাক্স এর মানটা বের করি। আর ম্যাক্স এর মান কত হবে? তাহলে ভি নট স্কয়ার বাই জি। এখন ভি নট মানে কি? ভি নট মানে হচ্ছে যেই বেগে ছেলেটা বলটা ছুড়ে দিবে। আর আমরা তো আগেই পাইছি বল, ছেলেটা এত বেগে বল ছুটতে পারে সর্বোচ্চ। তাহলে এই জিনিসটা এখানে বসাই দিব সিম্পলি জাস্ট।
এখানে যদি আমরা 39.5 জিনিসটা বসায় দিই, স্কোয়ার করে দিয়ে জি দ্বারা ভাগ করি, তাহলে মানটা কত আসবে? এই মানটা আসবে 160 মিটার। গেল। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর হলো। এইবার তৃতীয় প্রশ্ন যাই। এখানে বলছে এই ক্ষেত্রে বিচরণ কাল কত, মানে এই যে এই বস্তুটা যে সর্বাধিক কত দূরত্ব আনুভূমিক করতে হবে, আনুভূমিকভাবে নিক্ষেপ করতে হবে, মানে এই যে ও প্রাস আকারে নিক্ষেপ করলো, এই যে আরম্যাক্স এর ঘটনাটা ঘটলো থিটা ইকুয়াল টু 45 দিয়ে, এই ক্ষেত্রটাতে ওর এই কি বলে তোমার বিচরণ কাল কত এটা চাইছে। বিচরণ কাল মানে কি? বিচরণ কাল মানে হচ্ছে 2v নট sin থিটা নট বাই জি। তাহলে এখানে সিম্পলি এই মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি মান বসাবো? তাহলে এখানে আমরা বসাবো 2 থাকলো, ভি নট মানে কত? 39.59 আর sin থিটা নট, sin থিটা নট মানে কি দেখো, এখন ওকে এই কেসে কত কোণে নিক্ষেপ করতেছে? 45। আমরা তো ওই কেসটাই বিশ্লেষণ করতেছি, তাহলে এই তো 45 বসাই দিলাম আর নিচে 9.8। এই তো এটা করলেই আমার কি চলে আসবে? ওর বিচরণ কালের মানটা চলে আসবে। ওর বিচরণ কালের মানটা কত আসবে? 5.71 সেকেন্ড, এই টাইপের 714 সেকেন্ড টাইপের একটা মান চলে আসবে। এই তো তাহলে আমাদের সি নাম্বার ম্যাথটা সলভ করা হয়ে গেল। আশা করা যায় এই ম্যাথটাতে তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথম কেসে এইচ এর তথ্যটা থেকে ওর সর্বোচ্চ কত বেগে নিক্ষেপ করতে পারে এটা সমর্থ জানলাম। পরবর্তীতে আরম্যাক্স এর কেসটা হিসাব করলাম এবং সেখান থেকে বিচরণ কালের এই জিনিসটা হিসাব করলাম। আচ্ছা, সি নাম্বার ম্যাথটা গেল। এইবার আমরা যে ডি নাম্বার ম্যাথটাতে যাব, এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা একটু আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইখানে তাহলে দেখো এই প্রশ্নটাতে কি বলা হয়েছে এবং এই প্রশ্নটাতে আসলে কি মিন করছে সেইটা। এইখানে একটা গোলা, এখানে বলা হয়েছে একটা গোলা বা একটা বম ভূমিতে ফেটে গেলে এর অংশগুলো বিভিন্ন দিকে 80 ফুট পার সেকেন্ড গতিবেগ পর্যন্ত ছুটতে থাকে। আচ্ছা, তার মানে কি? তার মানে কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্টে এইখানে মনে করো ওর হচ্ছে একটা বম মানে ব্লাস্ট হয়েছে। এখন ব্লাস্ট হয়ে যাওয়ার পর ওর বিভিন্ন বমের কণাগুলা এই মানে বাকি দিকে কি হচ্ছে 80 ফুট পার সেকেন্ড এত গতিবেগে ছুটতেছে। এখন ছুটার পরে এত বেগে ছুটতেছে, বলা হচ্ছে যে ওর বেগটা কিন্তু ফিক্স, বেগের মানটা ফিক্স করে দেওয়া আছে। বলছে দেখাও যে 100 ফুট দূরের একজন 5√2/2 সেকেন্ড ধরে বিপদে থাকে। আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রেও এইটার স্টেটমেন্টটা আসলে হচ্ছে গিয়ে ক্লিয়ার হইতো যদি এখানে একটা পয়েন্ট অ্যাড করা। তো গত দিনের ক্লাসটাতে যেরকম আমি একটা প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের অস্পষ্টতার কারণে কিছু জিনিস লিখে দিছিলাম, যেটা লিখতে বলছিলাম বইয়ে লিখে নিলে পরবর্তী কেসে প্রশ্ন বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রেও একটা জিনিস তোমরা লিখে নিলে পরবর্তী কেসে প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। সেটা কি? সেটা হচ্ছে এরকম, প্রশ্নটা এইভাবে লিখে নাও, দেখাও যে 100 ফুট দূরের একজন একবার বোম মানে নিক্ষিপ্ত হওয়ার পরে বা একবার বোমের কণা পড়ার পরে, একবার কি বলবো, একবার গোলার কণা, মানে এখানে যেহেতু গোলা বলছে, একবার গোলা বিস্ফোরিত হওয়ার পরে কত সেকেন্ড ধরে হচ্ছে বিপদে থাকবে। একবার গোলা বিস্ফোরিত না দেই, ঠিক একবার গোলা পতিত হওয়ার পরে দেই, তাহলে জিনিসটা ম্যাচ করবে। এখন তাহলে প্রশ্নটা কিরকম দাঁড়াইলো? এখন তাহলে প্রশ্নটা দাঁড়াইলো, এটা তো বলা আছে প্রথম লাইন, তারপরে বলা আছে দেখা হচ্ছে 100 ফুট দূরের একজন লোক এই জায়গাটায় তুমি এই কথাটা অ্যাড করবে। সেটা কি? একবার গোলা পতিত হওয়ার পরে এত সেকেন্ড ধরে বিপদে থাকবে। আচ্ছা, এখন আমরা তাহলে আসি প্রশ্নের বক্তব্যটাতে বা প্রশ্ন আসলে কি মিন করছে সেটা। এইখানে দেখো, এইখানে জিনিসটা যেটা মিন করছে সেটা হলো এরকম যে তোমার এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি হচ্ছে আমাকে বলো দেখি। এইখানে 100 ফুট দূরে গিয়ে বোমাটা পড়বে এই ইন্ডিকেশন আমরা পাচ্ছি, তাহলে বোমাটার রেঞ্জটা ফিক্স হয়ে গেল। আর এখানে প্রথম লাইনটাতে কি ফিক্স করে দিছে? ওর বেগটা ফিক্স করে দিছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা খুব ভালো মতো বুঝাইছি না? সেটা কি? যে যদি কোনো বস্তুর বেগ ফিক্স হয়ে যায়, মানে কোনো প্রাসের বেগটা যদি আমরা ফিক্স করে দেই এবং ওর যদি আর এর মানটা বা পাল্লার মানটা ফিক্স করে দেই, তখন কি হয় বলো দেখি, কি পাওয়া যায় বলো, একটু চিন্তা করে বলো দেখি আমাকে। এই জিনিসটা কিন্তু অনেক বলা হয়েছে, আজকের ক্লাসে আসছিল এই পয়েন্টটা। ওর ক্ষেত্রে কি ঘটনা ঘটে এই জিনিসটা তো বলতে পারার কথা। আচ্ছা, একটু চ্যাট বক্সে বলো, আমি তাহলে এই জিনিসটা একটু অ্যাসিওর হই। ওর ক্ষেত্রে হলো গিয়ে তোমার ডাবল ট্রাজেক্টরি পাওয়া যায়, এই তো বলতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে দেখো, তাহলে ওর যেহেতু একটা নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত হচ্ছে এবং আর এর মান ফিক্স থাকতেছে, তাহলে ওর দুইটা কি পাওয়া যাবে? ট্রাজেক্টরি বা হচ্ছে গিয়ে তোমার বিচরণ পথ পাওয়া যাবে। এখন বলছে
যে এই মনে করো তুমি 100 ফিট দূরে তুমি আসো, এখানে বোমা বিস্ফোরিত হয়েছে, 100 ফিট দূরে তুমি আসো। এখন এই যে 100 ফিট দূরে তুমি আসো, এই 100 ফিট দূরে বোমাটার কি দুইটা ট্রাজেক্টরি থাকতে পারে না? মানে এখান থেকে বিস্ফোরিত হওয়ার পর ও দুইটা কোণে ওই পয়েন্টে পৌঁছাইতে পারে। সেটা কি? একটা হলো এই কোণ, আর একটা হলো এইটা, একটা আপার ট্রাজেক্টরি, একটা লোয়ার ট্রাজেক্টরি। এখন এই যে তুমি এই দুইটা হইতে পারে, এইখানে বলা হয়েছে একবার বোমাটা পতিত হইলো, একবার তোমার মানে ওখানে পড়লো। ধরে নাও যে আমাদের ফিলিস্তিনের কথা যদি ধরো, সেখানে বোমা পতিত হচ্ছে একটা মানে কোনো ওখান থেকে এ হলো গিয়ে 80 কত 100 ফুট, 100 ফুট দূরে কোথাও বোমা ব্লাস্ট হয়েছে। এখন এই মানুষটার বাসার পাশে বা ও যেখানে থাকে সেইখানে একবার বোমার কোণাটা পড়লো। এখন এই কোণা পড়ার পরে কতক্ষণ সে রিস্কে থাকবে যে হ্যাঁ বোমাটা আরেকবার পড়তে পারে বা বোমার আরেকটা কোণা নিক্ষিপ্ত হয়ে এসে পড়তে পারে। ভালো মতো বুঝো কি হচ্ছে। এইখান থেকে কণা, বোমার কণা যেগুলো নিক্ষিপ্ত হচ্ছে সেগুলো দুইটা পথ দিয়ে তোমার কাছে বা 100 ফিট দূরে পৌঁছাইতে পারে। একটা হলো এই পথ, আর একটা এই পথ। এখন একবার একটা কণা মনে করো পতিত হলো, এই জায়গাটা একটা কণা পতিত হলো। এখন এর পরে কত সেকেন্ড ধরে তুমি রিস্কে থাকবা বা কত সেকেন্ড ধরে তুমি মানে এই ভয়ে থাকবা যে হ্যাঁ আরেকটা কণা বোধহয় পড়বে, আরেকটা কণা বোধহয় এসে পড়বে। তাহলে এই যে দ্বিতীয় যে কণাটা, উপরের যে কণাটা, সেই কণাটা যতক্ষণ না এসে পড়তেছে ততক্ষণ তুমি রিস্কে থাকবা। আরো ভালোভাবে বুঝাই যদি না বুঝছো, তুমি দেখো মনে করো এই প্রথম যে কণাটা পড়ছে, এইটার মানে বিচরণ কালটা বা এর উড্ডয়ন কালটা বা এর এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাওয়ার সময়টা হচ্ছে 3 সেকেন্ড, আর এর মনে করো 8 সেকেন্ড। এখন তোমার মনে করো বাসায় কি হলো, এই 100 ফিট দূরে এই বাকি তথ্যগুলো দেওয়া আছে যে কত ফিট দূরে কত জোরে বা কত বেগে বোমাটা নিক্ষিপ্ত হলো। এখন 100 মিটার দূরে তুমি আসো, এই যে তুমি যেখানে আসো সেই ঘটনাস্থলে একটা কণা পড়লো। তাহলে এই যে কণাটা পড়লো, তারপরে তুমি কত সেকেন্ড ধরে রিস্কে থাকবা বলো দেখি। তাহলে কণা পড়ছে 3 সেকেন্ডে, তাহলে একটা কণা পড়লো 3 সেকেন্ড, আর একটা কণা কখন পড়বে 8 সেকেন্ডে। তাহলে এই যে 3 সেকেন্ড ও 8 সেকেন্ড, এই মাঝের সময়টুকু অর্থাৎ এই মাঝের যে 5 সেকেন্ড, এইটুকু তুমি রিস্কে থাকবা, তাই না? তাহলে তুমি কতক্ষণ রিস্কে থাকবা? তাহলে তুমি রিস্কে থাকবা এইখানে 5 সেকেন্ডে, তাই না? এই ব্যাপারটা আগে আমাকে ক্লিয়ারলি বলো। আমি আবার মানে আগে একবার জাস্ট ক্লিয়ারলি রিভিউ দিয়ে দিই। প্রশ্নটা বোঝা আগে খুব জরুরি। এখানকার প্রশ্ন থেকে যেই প্রশ্নটা দেওয়া আছে এইখান থেকে আসলে এর বক্তব্যটা ক্লিয়ারই হয় না, এই জন্য এই কথাটা লিখে দিলাম। এখন এইটুকু লিখে দেওয়ার পরে আমি প্রশ্নটা এক্সপ্লেইন করে দিচ্ছি যে প্রশ্নের স্কিমটা বা উদ্দীপকটা কি বলতেছে। তারপরে আমাকে জানিও যে ব্যাপারটা ঠিকঠাক বুঝলা কিনা। সেটা কি? সেটা হচ্ছে যে একটা গোলা নিক্ষিপ্ত হয়েছে বা বোম ব্লাস্ট হয়েছে 100 ফিট দূরে, এখানে 100 ফিটে একজন মানুষ আছে। এখন বলা হচ্ছে এটার বেগ নির্দিষ্ট করে দিছে, এটার হচ্ছে দূরত্ব নির্দিষ্ট করে দিছে, তার মানে আমরা বুঝতেছি দুইটা ট্রাজেক্টরি থাকবে। ট্রাজেক্টরি দুইটা আঁকলাম, আঁকার পরে এখন দেখতেছি আমরা কি বলা হচ্ছে এখানে, এই যে ট্রাজেক্টরি দুইটা আঁকলাম তাহলে বুমের কণা এই নিচের পথ দিয়েও তোমার এখানে এসে পৌঁছাইতে পারে, উপরের পথটা দিয়েও এখানে এসে পৌঁছাইতে পারে। এখন তোমার কাছে যদি একটা কণা পড়ে বা তুমি এখানে আসো, এইখানে যদি একটা কণা পড়ে থাকে, তাহলে আর কতক্ষণ তুমি রিস্কে থাকবা যে হ্যাঁ আর একটা কণা বোধহয় পড়বে, আর একটা কণা বোধহয় পড়বে। তাহলে সেই ব্যাপারটা আমরা কিভাবে বুঝছি? সেই ব্যাপারটা আমরা বুঝছি এইভাবে। মনে করো এই কণাটা বিচরণকাল 3, আর এই কণাটা বিচরণকাল 8 সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম, বোমা ব্লাস্ট হওয়ার পরে 3 সেকেন্ড পরে এখানে পড়ে গেল, তাহলে আরেকটা পড়বে কতক্ষণে 8 সেকেন্ডে পড়বে। তো এই যে 3 সেকেন্ড বা 8 সেকেন্ড এর মাঝের যে 5 সেকেন্ড, এইটুকু তুমি রিস্কে থাকবে, তাই না? অর্থাৎ এই যে কত সেকেন্ড ধরে সে বিপদে থাকবে, এই ব্যাপারটা মানে কি? এই ব্যাপারটা মানে হচ্ছে যে বড় উড্ডয়নকাল T2 থেকে T1 এর মাইনাসটা, তাই না? এই ব্যাপারটুকু বুঝছো কিনা আমাকে জানাও। কোনো সমস্যা থাকলে আবারও বলতে পারো, আমি আবারও বুঝাই দেবো না, কোনো সমস্যা নেই। আমার বুঝাইতে কোনো সমস্যা নেই, এটুকু আমাকে বলো এটুকু বুঝছো কিনা, যে হ্যাঁ একটা যদি 3 সেকেন্ডে পড়ে আর একটা যদি 8 সেকেন্ডে পড়ে, তাহলে সে রিস্কে থাকবে 5 সেকেন্ড। এইটুকু বুঝলেই আমাদের কিন্তু ম্যাথটাতে আমরা আগাইতে পারবো। আচ্ছা এইটুকু বুঝছো, আচ্ছা তাহলে তো হয়ে গেল। এইটুকু যদি তুমি বুঝে যাও তাহলে আর কোনো সমস্যা নেই, এখন তুমি ম্যাথটা করতে পারো। এই যে তথ্যটা বা এই যে ব্যাপারটা বের করতে হবে, এই ব্যাপারটা বলে দিলে জিনিসটা বের করা সহজ হয়। কিন্তু আসলে তোমাদের বইয়ের প্রশ্নটা এমন ভাবে দিছে, এই জিনিসটা ক্লিয়ারই হয় না যে আসলে এইটাই চাওয়া হচ্ছে বা এইটাই প্রশ্নে চাইছে। ওকে, তাহলে এখন আমরা বুঝে গেছি কি করতে হবে। আমাদের যে দুইটা ট্রাজেক্টরি, সেই দুইটা ট্রাজেক্টরি এই উড্ডয়ন কালের যে পার্থক্যটা, সেই সময়টা বা সেই সময়কালটা আমাকে বের করতে হবে। সেই সময়কালটা বের করলেই কি হবে, সেই সময়কালটা বের করলে আমার হচ্ছে গিয়ে কতক্ষণ তারা রিস্কে থাকবে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, তাহলে এখন বের করে ফেলি। এখন আমরা দেখি কি কি তথ্য আমার হাতে আছে। আমার হাতে আছে আর, সেটা কত, সরি, আর এর মান 100 ফুট। আচ্ছা, তাহলে আর এর মান হচ্ছে 100 ফুট। এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এফপিএস পদ্ধতিতে হিসাব হচ্ছে, ফুট পার সেকেন্ড। হ্যাঁ কি লিখলাম,
ফুট পার সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে হিসাব হচ্ছে, তো এই ক্ষেত্রে জি এর ব্যাপারটা সতর্ক থাকে। আর হচ্ছে আর এর মান দেওয়া আছে, ভুল লিখতেছি কেন, দাঁড়াও, আর তো একটা দূরত্ব, ফুট পার সেকেন্ড কেন দিচ্ছি, ফুট হবে। আচ্ছা, এখানে ধরো 80 ফুট পার সেকেন্ড, তাহলে এখানে ভি নট এর মান দেওয়া আছে 80 ফুট পার সেকেন্ড। আর কি দিছে, আর কোনো তথ্য আমাদের দেওয়া নাই, এইখান থেকেই বের করতে হবে। আচ্ছা, এইখান থেকে যদি বের করতে হয়, তুমি দেখো আর এর যে সূত্রটা সেটা কি, আর এর সূত্র হলো গিয়ে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। জি এর মান এক্ষেত্রে কত হবে, এফপিএস পদ্ধতিতে 32, এই ব্যাপারটা যাতে ভুল না হয়। এইবার গেল, এখন এখান থেকে সিম্পলি আমার কি করতে হবে, সিম্পলি আমার এখান থেকে ক্যালকুলেশন করে ব্যাপারটা আনতে হবে। যে এই ক্ষেত্রে আমাদের দেখো ভি নট জানো, জি জানো, আর জানো, জাস্ট তোমাকে থিটা নট এখান থেকে বের করে আনতে হবে, যে থিটা নটের মান দুইটা কি কি হলো। তাহলে এখন আমরা বের করি, তাহলে এখানে বসালাম 100, এখানে বসালাম 32, আর এখানে বসাচ্ছি কত, 80 স্কোয়ার, আর এখানে সাইন 2 থিটা নট। তাহলে এখানে থেকে যদি আমরা সাইন 2 থিটা নটের মানটা সমাধান করি, তাহলে সিম্পলি সাইন 2 থিটা নটের মান আসে হাফ। হাফ তার মানে কত, থিটা নটের একটা মান তাহলে কত হবে, একটা মান হবে 15, আর একটা মান কত হবে, 75 হবে। এই ব্যাপারটা তো একদম বিস্তারিত বলা হয়েছে, এই ব্যাপারটা বুঝছো তোমরা আশা করি। আচ্ছা, তাহলে আমরা পাইলাম থিটা নটের দুইটা মান, একটা হলো 15 আর একটা হলো 75। এখন এই যে একটা 15 একটা 75, এইখান থেকে তাহলে একটা লোয়ার ট্রাজেক্টরি কোনটা, 15টা, আর হায়ার ট্রাজেক্টরি কোনটা, 75টা। তাহলে এখন এখান থেকে আমরা টি1 আর টি2 এক্সপ্রেশনটা বের করে সেখান থেকে মাইনাস করব সিম্পলি। তাহলে আমরা ডেল টি বলি, ডেল টি বলতেছি সময় পার্থক্যের কারণে, তাহলে বলবো টি2 মাইনাস টি1। টি2 বড়টা, হায়ার ট্রাজেক্টরি, তাহলে কি হবে এটা, তাহলে আমরা বলবো ভি নট সাইন থিটা নট বাই জি মাইনাস, এখান থেকে তাহলে কত হবে, ভি নট, আচ্ছা সাইন থিটা নট না দিয়ে 1 দিই, সাইন থিটা 1 থিটা 2 দিই, তাহলে আমাদের জিনিসগুলো ধরতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো থিটা 1 কে দিব আমরা 15, আর থিটা 2 কে মনে করে দিই 75, যেহেতু দুইটা কোণ আছে দিলাম, এই তো। তাহলে এখানে দিচ্ছি থিটা 1, আর এখানে ভি নট সাইন থিটা 2 বাই জি, এই তো। তাহলে এখন আচ্ছা উড্ডয়নকাল যেহেতু 2 দিতে হবে, এই তো গেল। তাহলে এখন আমাদের এখানে কি হলো, তাহলে এখানে আমাদের এই উড্ডয়নকাল দুটোর পার্থক্য আমরা নির্ণয় করবো এখানে। তাহলে টি2 মাইনাস টি1 অর্থাৎ 2u sin থিটা বাই জি, এখান থেকে 2u sin থিটা বাই জি, ওই ফর্মুলা অ্যাপ্লাই করো। এখন দেখো এই ক্ষেত্রে তোমার ভি নট তো সেম, জিও সেম, তার মানে তুমি ভি নট বাই জি কমন নিতে পারো, 2 ভি নট বাই জি। এখন এখান থেকে সিম্পলি তুমি sin থিটা 1 মাইনাস sin থিটা 2 করো, তাহলেই হবে। থিটা 1 এর মান কত, থিটা 1 এর মান, ওহো থিটা 1 এর মান প্লাগ ইন করতে ভুল করছি, থিটা 1 এর এখানে 1 2 দিতে ভুল করছি, দাঁড়াও দাঁড়াও, আমার চিহ্নগুলোতে এত ভুল হচ্ছে কেন, সিলি পয়েন্ট গুলাতে একটু দাঁড়াও। আচ্ছা টি2 আছে, তাই এখানে টি2 দিতে হবে, অর্থাৎ বড়টা বসবে, বড়টা, এখানে 1, তাহলে 1 ছোটটা। আচ্ছা তাহলে কত থাকতেছে, sin 75 মাইনাস sin 15, এই তো হয়ে গেল। এখন এখান থেকে মান বসাই দিলেই তোমার জিনিসটা চলে আসবে। এখন তুমি খেয়াল করো 2 ভি নট মানে কত, 160, 160 বাই 32 কত, 5 32 160, তাহলে এখানে থাকতেছে 5, আর এখানে 75 থেকে sin 75 থেকে sin 15 যদি তুমি বিয়োগ করো, তাহলে দাঁড়াবে 5 বাই রুট 2, এই তো। তাহলে আমাদের ডিফারেন্স কত, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 5 বাই রুট 2 সেকেন্ড। তাহলে এত সময় ধরে সে বিপদে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের উত্তরে বা মানে যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু 5 বাই রুট 2 লেখে নেই, সেখানে কি লিখছে বলো তো, সেখানে লিখছে 5 রুট 2 বাই 2। এখন এই জিনিসটা কেন করা হয় এটা আমি বলি। আসলে ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো মান প্রকাশ করি, তখন নিচে রুট লেখাটা ডিসেন্ট এক্সপ্রেশন না, কি বললাম, নিচে রুট রাখাটা কোনো ডিসেন্ট এক্সপ্রেশন না। তুমি রাখলে কোনো সমস্যা নেই, রাখলে তুমি এভাবে রেখে দিলে উত্তর হবে এবং সবকিছু ঠিকঠাক, ফুল মার্কই পাবা। মানে ওরা ওই প্রেজেন্টেশনটা ডিসেন্ট করার জন্য এটা কাজ করছে। অনেক ক্ষেত্রে দেখবা বইয়ের অনেকগুলা কেসে এই কাজ করা হয়। সেটা কি, নিচে রুট রাখা হয় না, সেই রুটটা সামহাউ ক্যান্সেল করে উপরে আনা। তাহলে এই রুটটাকে যদি আমার ক্যান্সেল করতে হয় কি করতে হবে বলো দেখি, নিচেটা আমি রাখবো না, নিচে যদি না রাখতে হয় তাহলে কি করতে হবে, লব আর হর উভয়কেই রুট 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে ওই তো ওই কাজটাই ওরা করছে। তাহলে লব আর হর উভয়কে যদি তুমি রুট 2 দ্বারা গুণ করো, তাহলে কি দাঁড়াবে, উপরে রুট 2 আসলো আর নিচে রুট 2 গুণ হয় 2 হয়ে যায়। এই তো, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা অ্যান্সারটা মিলছে। এই তো কাজটা আমাদের হয়ে গেল। এখন পুরো ম্যাথটা আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি, তারপরে আমরা দেখবো যে পরের ম্যাথে যাওয়া যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে দেখো কি কাজ করছি, এইখানে মূলত ব্যাপারটা এমন ছিল যে প্রথম কথা হলো আমাদের প্রশ্নটা একটু কারেকশন করে নিলে ভালো হয়। আচ্ছা প্রশ্নটা কারেকশন করে নিলে ওটার প্রশ্নের বক্তব্যটা ক্লিয়ার। তাহলে এখানে কি বুঝাইছিল যে একটা বোম পড়বে দুই ট্র্যাজেক্টরিতে, এখন একটা কণা পড়ার পরে বাকি কতক্ষণ আর কতক্ষণ সে রিস্কে থাকবে সেই জিনিসটা চাওয়া হয়েছে।
তাহলে এখন এইটা যদি চাওয়া হয় তাহলে আমরা অ্যাড করছি কি একবার গোলা পতিত হওয়ার পরে এত সময় ধরে সে বিপদে থাকবে বা রিস্কে থাকবে এটা। তাহলে এখন সিম্পলি এখান থেকে আমরা আগে প্রশ্নের স্কিমটা বুঝে নিছি, বুঝতে পারছি যে এইটা চাওয়া হয়েছে, তাহলে সিম্পলি তারপরে ডাবল ট্রাজেক্টরির জন্য থিটা 1 আর থিটা 2 বের করছি। তারপরে সেখান থেকে আমরা এইখানে আবার ওইটা চলে গেল, তাহলে এখান থেকে তখন আমরা T2 - T1 এর মানটা বের করছি। এই তো এইভাবে কাজটা আমরা করে ফেলছি, এইভাবে করলেই হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এটার কনসেপ্টটা একটু অন্যরকম, প্রশ্ন দেখে যেটা মনে হয় সেরকম না। নিচে রুট রাখলেও সমস্যা নাই, তুমি এটার উত্তর রেখে দিলেও কোনো সমস্যা নাই। এইটা ওরা লিখছে একটা ডিসেন্ট এক্সপ্রেশনের জন্য, এই ব্যাপারটা রাখছে, ওটা কোনো সমস্যা নেই, তুমি এটা লিখলেও হবে, একই জিনিস। আচ্ছা, তাহলে আমাদের 6 পর্যন্ত ম্যাথ কিন্তু কভার হয়ে গেল, 6 এর যা লাগতো সেগুলো করাই দিছি। আচ্ছা, এরপরে কি আছে আমি একটু দেখি। তাহলে এরপরে আছে দাঁড়াও, আচ্ছা এরপরে আমাদের একটা এক্সাম্পলের ম্যাথ আছে। আচ্ছা, এক্সাম্পলের ম্যাথটা তাহলে আমরা দেখি এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এখন দেখো তাহলে এক্সাম্পলের ম্যাথটাতে কি বলছে, এইখানে বলা হয়েছে যে একই বেগে নিক্ষিপ্ত, তার মানে বেগ একটা ফিক্স সমান আর কি বেগ। এখন বলছে একই বেগে নিক্ষিপ্ত একটা প্রক্ষেপকের নির্দিষ্ট পাল্লা আর এর জন্য। আচ্ছা, তাহলে বেগ নির্দিষ্ট আর হচ্ছে তোমার পাল্লা নির্দিষ্ট মানে কি ডাবল ট্রাজেক্টরি হবে। এখন এই দুইটা ট্রাজেক্টরির মধ্যে বলছে বিচরণকাল যদি T1 আর T2 হয়, বিচরণকাল কিন্তু বুঝো এটা ক্যাপিটাল টি এর মান আর কি, বিচরণকাল যদি T1 আর T2 হয় তাহলে প্রমাণ করতে বলছে যে R = হাফ জি T1 T2 এইটা। ওকে, তাহলে আমরা করে ফেলি, এখানে দেখি তাহলে আমাদের কাজটা কিরকম। তাহলে এখানে আমাদের একটা ট্রাজেক্টরি এরকম আর একটা ট্রাজেক্টরি ধরে নিলাম এরকম। আচ্ছা গেল, তাহলে এইটাকে আমরা কি বলবো, যেহেতু বেগ ফিক্স তাহলে বেগ দিলাম ভি নট, আর এইটাকে আমরা যদি থিটা দেই এইটাকে দিতে হবে কত 90 - থিটা, 90 - থিটা। এই তো, আর আর তো ফিক্স থাকবে। এখান থেকে বলছে এই প্রথমটার জন্য, প্রথম পথের জন্য উড্ডয়নকাল T1, দ্বিতীয় পথের জন্য উড্ডয়নকাল T2। আচ্ছা, তাহলে আমরা যদি সব তথ্যগুলো জানি তাহলে এখান থেকে T1 আর T2 এক্সপ্রেশন আমরা খুব সহজে বের করতে পারবো, বের করে ফেলি। তাহলে T1 কত হবে, T1 মানে হচ্ছে 2v0 sin থিটা বাই হচ্ছে জি, 2v0 sin থিটা নট বাই জি। এখন এখানে দেখো থিটা নটের মানটা বা নিক্ষেপণ কোণের মানটা সেটা কত, প্রথম ট্রাজেক্টরির জন্য থিটা, তাহলে এই থিটা নটের পরিবর্তে থিটা লিখতে পারি, লিখলাম। দ্বিতীয়টার জন্য কত, টি2 জন্য, টি2 জন্য এক্সপ্রেশনটা হবে এরকম 2v0 sin থিটা নট, থিটা নট মানে নিক্ষেপণ কোণ, দ্বিতীয়টা নিক্ষেপণ কত কোণ কত বলো 90 - থিটা, তাহলে এখানে লিখবো আমরা 90 - থিটা বাই জি। এই তো, এখন এখানে দেখো এই যে sin 90 - থিটা আমরা লিখলাম, এটাকে কি লেখা যায় বলো দেখি, sin 90 - থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওই তো এই জিনিসটা তো আজকে লেকচারে আসছিল 90 - থিটা মানে অল পজিটিভ, তাহলে পজিটিভ হবে, আর 90-র কারণে বেজোড় গুণিতকের কারণে চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে cos থিটা। তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিব cos থিটা, তাহলে লিখবো কি T2 = হচ্ছে 2v0 cos থিটা বাই জি। এই তো, এখন এখান থেকে আমাদের কি বলছে R = হাফ জি T1 T2 এটা দেখাতে বলছে, তাহলে করে ফেলি আমরা সিম্পলি। তুমি T1 আর T2 দুটো গুণ করে করলেও হবে, আর ডাইরেক্ট যদি হাফ জি T1 T2 করো তাও চলবে। আচ্ছা, তাহলে আমরা মনে করো হাফ জি T1 T2 থেকে আগাবো, তাহলে করি, তাহলে হাফ জি থাকলো, এইবার T1 এর মান বসাই, T2 এর মান বসাই, তাহলে এখানে দাঁড়ায় 2v0 sin থিটা বাই জি, আর এখানে দাঁড়ায় 2v0 cos থিটা বাই জি। এখন দেখো আমাদের কোথায় যেতে হবে বলো দেখি, আমাদের যেতে হবে আর, তাহলে আর স্টাবলিশ করতে কি কি লাগে সেই ব্যাপারগুলো এখন থাকবে, বাকিগুলো চলে যাবে কিভাবে, এই জি আর জি চলে যাবে, 2 আর এই হাফ চলে যাবে, থাকলো কি, থাকলো হচ্ছে v0 আর v0 স্কয়ার, আর এখানে কি থাকে দেখো, তাহলে এখানে থাকে 2 একটা 2 sin থিটা cos থিটা এটা থাকে, তাহলে 2 sin থিটা cos থিটা থাকে, আর নিচে জি, তাহলে আলটিমেটলি কত আসে দেখো, তাহলে আলটিমেটলি আসছে v0 স্কয়ার 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, এই তো sin 2 থিটা বাই জি। এই তো, এটার মান হচ্ছে আর, আমরা তো জানি এটা হচ্ছে আর এর ফর্মুলা, তাহলে আমরা নিয়ে আসতে পারলাম যে কি নিয়ে আসা গেল, হাফ জি T1 T2 এটার মান হচ্ছে গিয়ে আর এর সমান হবে, এই জিনিসটা নিয়ে আসা গেল হাফ জি T1 T2। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের খুব একটা আসলে ইয়া ছিল না, হ্যাসেল ছিল না এই ম্যাথটা করতে। সেটা কি কি করছে একটু লাস্ট বারের মতো বলে দিই, সেটা হচ্ছে ডাবল ট্রাজেক্টরির ক্ষেত্রে হচ্ছে গিয়ে দুইটা বিচরণ পথের ব্যাপার ছিল, বিচরণ কালের ব্যাপার দুটো থেকে ওদের গুণফল থেকে আমাদেরকে আর এ যাইতে হবে, তাহলে আমরা এই সিম্পলি এই যে গুণফল থেকে আর এর ব্যাপারটা নিয়ে আসছি, এইটাই ছিল এই ম্যাথটার সমাধান।
তাহলে দেখো এখন আমরা 7 এর কোশ্চেন গুলোতে অ্যাপ্রোচ করবো। এখন 7 এর ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের সেটা হচ্ছে 7 এর এ নাম্বার। এখন এই ম্যাপটা আমরা ভালোভাবে পড়ে ফেলি। এখানে কি দেওয়া আছে? এখানে বলছে একটা বুলেট 50 গজ দূরবর্তী এবং 75 ফুট উঁচু একটা খাড়া দেওয়াল কোন রকমে ভূমির সমান্তরালে অতিক্রম করে। এখানে তারপরে চাওয়া হয়েছে বুলেটটার প্রক্ষেপণ বেগ, ওর বেগটা কত, ভি নটের মান, এবং দিকটা কত অর্থাৎ থিটা নটের মানটা কত, এইটা চাওয়া হয়েছে। আচ্ছা, এইখানে তাহলে আমরা প্রথমে যে ব্যাপারটা খেয়াল করবো সেটা হচ্ছে এখানে গজ দেওয়া আছে। দেখো এফপিএস পদ্ধতিতে যখন তথ্যগুলো থাকে সাধারণত আমরা এতদিন কি দেখে আসছি, ফুট ফুট পার সেকেন্ড এরকম দিছে। এইখানে কিন্তু গজ দেওয়া আছে। এখন গজ মিনিং কি? গজের মিনিং হচ্ছে 3 ফুটে 1 গজ। তাহলে এখানে কত ফুট হচ্ছে 50 ইন্টু 3, তার মানে হলো গিয়ে তোমার 150 ফুট, 150 ফুট দূরবর্তী। আচ্ছা গেল। তাহলে প্রথমে এই কাজটা আমরা কনভার্সনটা করে নিই। এইবার এটা যদি এই প্রশ্নটা ভিজুয়ালাইজেশনের দিকে তাকাই তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এই যে এখানে একটা বুলেট 50 গজ অর্থাৎ 150 ফিট দূরবর্তী। দূরবর্তী মানে কি? এটা হচ্ছে আনুভূমিক ভাবে দূরবর্তী, অর্থাৎ তোমার এই যে আনুভূমিক ভাবে দূরত্বটা কত, এই দূরত্বটা হবে 150 ফিট। আর কি? আর বলা আছে যে 75 ফিট উঁচু একটা খাড়া দেওয়াল, 75 ফিট উঁচু, তার মানে এই যে এখান থেকে এখানে এটা এইরকম 75 ফিট উঁচু একটা খাড়া দেওয়াল আছে। এখন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে যে এই খাড়া দেওয়াল কোন রকমে ভূমির সমান্তরালে অতিক্রম করে। এই যে কোন রকমে ভূমির সমান্তরালে অতিক্রম করে, এই জিনিসটাতে আমাদের কিন্তু এক্সপ্লেইন করার মতো ব্যাপার আছে। সেটা কি? প্রথমে আমরা এই ব্যাপারটা বুঝি যে কোন রকমে অতিক্রম করা বলতে কি বোঝায়, এইটা কি বোঝায়। তাহলে দেখো কোন রকমে অতিক্রম করা মানে হচ্ছে যে ছুঁই ছুঁই অবস্থায় অতিক্রম করা, মানে জাস্ট অতিক্রম করা। কিরকম? তুমি দেখো এই যে এই মনে করো একটা যদি দেয়াল থাকে, এই দেয়ালটা, এখন এই দেয়ালটা পাড়ি দেওয়ার ক্ষেত্রে একটা মনে করো বল বা একটা কোনো ছোট বস্তু এইরকম ভাবে পাড়ি দিছে। তাহলে কি হয়েছে বলো দেখি? তাহলে একদম ওই দেয়ালের সাথে ছুঁই ছুঁই অবস্থায় সে বলটা কিন্তু দেয়ালকে পাড়ি দিছে বা দেয়ালটাকে অতিক্রম করছে। মনে করো এখান থেকেই নিক্ষেপ করা হয়েছে বলটাকে, এখান থেকে এরকম উপরের দিকে বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছিল, তখন বলটা এরকম করে এসে পড়ছে। তো এই যে এই দেয়ালটার উপরে দেখো তাহলে কি হয়েছিল, এই দেয়ালটা যখন ক্রস করতেছিল এই বলটা, তখন কি করছিল, কোন রকমে ক্রস করছে, মানে কি একদম ছুঁই ছুঁই অবস্থায় ক্রস করছে, জাস্ট ক্রস করছে। এই তো, এইটা ব্যাপার গেল। এখন তাহলে কোন রকমে যত জায়গায় থাকবে তত জায়গায় আমরা কি বুঝবো? এখন মনে করো এই মানে এই স্টেটমেন্টটা আমি অন্যান্য জায়গায় প্রয়োগ করে দেখাচ্ছি। এই মনে করো তোমাকে আমি একটা জায়গায় বললাম যে একটা ক্রিকেট বল, ওর নির্দিষ্ট বেগ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, সবকিছু দেওয়া থাকার পরে বলছে যে ও একটা 5 মিটার উঁচু দেয়ালকে কোন রকমে অতিক্রম করে। মনে করো এখানে 5 মিটার উঁচু একটা দেয়াল আছে, এখান থেকে নিক্ষেপ করা হয়েছে। এখন এই যে আমি যদি বলি 5 মিটার উঁচু একটা দেয়াল কোন রকমে অতিক্রম করে, মানে হচ্ছে যে ও জাস্ট এই জিনিসটা জাস্ট পাস করে গেছে, জাস্ট এখানে কি করছে, পাস করে চলে গেছে, এরকম ব্যাপার। এখন তাহলে এই যে জাস্ট পাস করে চলে গেল তার মানে কি বলো দেখি? তার মানে হচ্ছে যে এই যে আমাদের এই বস্তুটা, এই প্রাসটা, এইটা যেহেতু এই দেয়ালকে কোন রকমে পাস করে গেল, তার মানে এই অবস্থানে যখন সে ছিল তখন তার হাইটটা দেয়ালের হাইটের সমান ছিল। ভালো মতো বুঝো। দেখো ব্যাপারটা হচ্ছে এই একটা যদি দণ্ড হয়, এই দণ্ডটা যদি আমি কোন রকমে পাস করার কথা বলি, তার মানে কি? তার মানে তুমি জাস্ট ওকে ছুঁয়ে ছুঁয়ে অবস্থা একদম টাচ করে চলে যাচ্ছ, এরকম একটা অবস্থা। তার মানে কি? তার মানে বলা যায় যে এই পয়েন্টে, এই যে এইরকম এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে কি হবে বস্তুটা, এই পয়েন্টে বস্তুটা হাইট হবে দেয়ালের উচ্চতা যত, এরকম আর কি। এরকম তোমাকে বিভিন্ন জিনিস দিতে পারে, তোমাকে সাধারণত দেয়াল দিবে, এছাড়া তোমাকে দালান দিতে পারে, এছাড়া তোমাকে অন্য কোনো প্রতিবন্ধক দিয়ে দিতে পারে, এরকম যে কোনো কিছু দিতে পারে। এখন মনে করো এই প্রশ্নটা, এখানে একটা প্রশ্ন সাজাইলাম যে একটা বস্তুকে একটা নির্দিষ্ট কোণে নির্দিষ্ট বেগে নিক্ষেপ করার পর দেখা গেল ও 10 মিটার আনুভূমিক দূরত্বে অবস্থিত একটা 5 মিটার উঁচু দেয়ালকে কোন রকমে পাস করলো। এখন কোন রকমে পাস করলো মানে কি? কোন রকমে পাস করলো মানে এই 10 মিটার আনুভূমিক দূরত্বে এই যে 5 মিটার উঁচু একটা দেয়াল ছিল, এই দেয়ালটা সে কোন রকমে পাস করছে, মানে এই পয়েন্ট দিয়ে যাওয়ার সময় ওই বস্তুটার হাইট দেয়ালের হাইটের সমান ছিল। ক্লিয়ার? তাহলে কি বললাম যে এই যে কোন রকমে পাস করা মানেই হচ্ছে যে এই মানে ওই দেয়ালটাকে বা ওই প্রতিবন্ধকটাকে বা দালানটাকে ক্রস করার সময় বা পাস করার সময় ওই বস্তুটার প্রাস বস্তুটার হাইট কি ছিল, দালানের সমান ছিল। একদম সিম্পল। এই জিনিসটা গেল কোন রকমের মিনিং। এখন এই কোন রকমের অতিক্রম তোমার যে কোনো জায়গায় থাকতে পারে। তোমার এইখানে দেয়ালটা বা দালানটা এইখানে থাকতে পারে, আরো কাছে থাকতে পারে, একদম ঠিক মাঝ বরাবর এই যে সর্বোচ্চ উচ্চতা হতে পারে, এই পাশে হতে পারে, যে কোনো জায়গায় এই জিনিসটা কোন রকমের ক্ষেত্রে পাস করা বা অতিক্রম করা এই ব্যাপারটা থাকতে পারে।
তাহলে আমরা কি বুঝবো বলো দেখি, কোন রকমে অতিক্রম করা মানেই হচ্ছে যে ওই পয়েন্টে ওর হাইট অত ছিল। যেমন ধরো তোমাদের নেক্সট ক্লাসে একটা কোশ্চিন আসবে এরকম যে এ আনুভূমিক দূরত্বে বি উচ্চতার দেয়ালকে কোন রকমে পাস করছে, আবার বি আনুভূমিক দূরত্বে এ উচ্চতার দেয়ালকে কোন রকমে পাস করছে। মানে কি, মানে হচ্ছে যে এ আনুভূমিক দূরত্বে ওর হলো উচ্চতা কত ছিল বি, কেন, কারণ এই যে বি উচ্চতার দেয়ালকে কোন রকমে পাস করছে মানে হচ্ছে গিয়ে ওই ওই পয়েন্টে ওর হাইট বি ছিল। ঠিক একইভাবে বি আনুভূমিক দূরত্বে ও এ হাইটের একটা দেয়ালকে কোন রকমে পাস করছে মানে হচ্ছে ওই পয়েন্টে ওর হাইট কি ছিল, এ ছিল। এই ব্যাপারটা, আর এই ব্যাপারটা ভিজুয়ালাইজেশন তো তোমাদের দেখাই দিছি, যে কোনো একটা প্রতিবন্ধক কোন রকমে পাস করা মানে হলো ঠিক ওর হাইট বরাবর ছুঁয়ে ছুঁয়ে বা টাচ করে করে যাওয়া, এরকম একটা ব্যাপার। এই জিনিসটা গেল। তাহলে আমরা কোন রকমের সংক্রান্ত আর কোনো ঝামেলা ইনশাল্লাহ থাকলো না। তাহলে এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো ভূমির সমান্তরালে এই ব্যাপারটা এখন দেখা লাগবে। এখন দেখো এই যে ভূমির সমান্তরালে অতিক্রম করছে, এই জিনিসটা প্রাসের ক্ষেত্রে কখন হওয়া সম্ভব, এইটা আমরা একটু ভালো মতো দেখি। তুমি দেখো এই যে আমরা নিক্ষিপ্ত বস্তুর মানে সাথে যদি আমরা তুলনা করি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়েছিল একটু বলো দেখি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, তখন এই যে সর্বোচ্চ পয়েন্টে ওর কি হয়েছিল, সর্বোচ্চ পয়েন্টে ওর বেগ শূন্য হয়ে গেছিল, তারপরে শূন্য হয়ে যাওয়ার কারণে সে তখন কাম ব্যাক করছে। মানে কিরকম, মানে একটা নির্দিষ্ট বেগে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, তখন উপরে যত যাচ্ছে ওর বেগ ধীরে ধীরে কমতেছে কমতেছে, সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে গেছে, তারপরে আবার নিচের দিকে নামতে আসা নামা শুরু করছে এবং ধীরে ধীরে নিচের দিকে বেগ বাড়তেছে। তো এই যে নিক্ষিপ্ত বস্তুর ঘটনাটা, এই ঘটনাটা থেকেই আমরা মূলত ভূমির সমান্তরালে অতিক্রম করা এই ঘটনাতে যাব। কিভাবে যাব দেখো, আমরা কি বলছি প্রাস পড়ার সময়, যে প্রাসের যে উল্লম্ব গতিটা, অর্থাৎ যে উল্লম্ব বরাবর উপাংশ বলো কাজগুলো বলো সবকিছু কিসের মতো হয় বলো দেখি, সবকিছু একটা নিক্ষিপ্ত বস্তুর মতো হয়। আচ্ছা, তাহলে এইটা যদি মানে সবকিছু নিক্ষিপ্ত বস্তুর মতো হয়ে থাকে, আমরা কি পাইলাম, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় কি হয়, ওর বেগ শূন্য হয়। তাহলে আমরা যদি বলতে পারি যে নিক্ষিপ্ত বস্তুর এই ইউটা আর হচ্ছে প্রাসের ক্ষেত্রে উল্লম্ব উপাংশটা, এই দুইটা যদি পরস্পর সেম টাইপের বা সেম রকম আচরণ করে, তাহলে আমরা কি দেখতেছি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ইউ শূন্য, তাহলে আমরা কি বলতে পারবো, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ওর ভিওয়াই শূন্য বা উল্লম্ব উপাংশ শূন্য। ক্লিয়ার করে বলি আবারও, দেখো ভালোভাবে মিলায় নাও জিনিসটা বুঝতেছো কিনা। দেখো আমি কি বললাম, যে প্রাসের এই একটা যদি প্রাস থাকে, এই রেগুলার একটা প্রাস আঁকলাম, এই প্রাসটার ক্ষেত্রে প্রাসের আমরা কি দেখছি, আনুভূমিক বরাবর তো ওইটা সমবেগে যায়, আর উল্লম্ব বরাবর সেটা একদম হুবহু কার মতো আচরণ করে, হুবহু আচরণ করে নিক্ষিপ্ত বস্তুর মতো। তাহলে এখন আমরা কি দেখলাম, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়, শূন্য হয়। আর আমরা কি জানি, নিক্ষিপ্ত বস্তুর যেটা বেগ সেটা প্রাসের উল্লম্ব বেগ বা ভিওয়াই এর মতো আচরণ করতেছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি সর্বোচ্চ উচ্চতায় ইউ শূন্য হয়, তাহলে আমরা কি বলতে পারবো, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় এই যে প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই শূন্য। কেন, কারণ এই তো সিম্পল, এখানে এইচ এ যদি ইউ শূন্য, এখানে এইচ এ ভিওয়াই শূন্য, জাস্ট আমরা কি করতেছি, এদের দুজনের ইকুইভ্যালেন্ট ব্যাপারগুলো নিচ্ছি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেটা ইউ, সেটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে ভিওয়াই এর বা উল্লম্ব উপাংশটা ইকুইভ্যালেন্ট, সমরূপ। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা পাচ্ছি যে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে গিয়ে প্রাসের কি হয়, সর্বোচ্চ উচ্চতায় ওর প্রাসের মানে উল্লম্ব উপাংশটা 0 হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটা আসলে এইভাবে চিন্তা না করলেও হয়, সিম্পলি আমরা এটা অন্যভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি, সেটা হচ্ছে এইভাবে, যে আমরা কি জানি যে এই বস্তুটা যে উপরে উঠতেছে, উপরে কেন উঠতেছে বলো দেখি, উপরে উঠতেছে কারণ ওর উল্লম্ব বরাবর উপাংশ আছে, যেই বরাবর উপাংশ থাকে সেই বরাবর তার যাওয়ার টেন্ডেন্সি থাকে। আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে গিয়ে আহ প্রাসের আনুভূমিক বরাবর কাজটা হচ্ছে সমবেগের কাজ, এটা অলওয়েজ সেম থাকে। তো যার কারণে সমবেগে বস্তুটা এই পুরো গতিপথে চলতেই থাকে, পুরাটাতে সে সমবেগে চলে। এখন এই যে উপরের দিকে যে উল্লম্ব উপাংশের যে কাজটা, এইটা কিসের মতো কাজ, এইটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তুর মতো কাজ, অর্থাৎ একটা মন্দনরত বস্তুর মতো কাজ। কেন মন্দনরত, কারণ ইউ বেগে আমরা নিক্ষেপ করি, তারপরে উপরে যত যায় তত ওর বেগ কমতে থাকে। আচ্ছা, এখন দেখো এই যে উপরে যেতে যেতে বেগ কমতেছে, তুমি একটা জিনিস চিন্তা করো, ওর এই যে বেগ এই পয়েন্টে উল্লম্ব উপাংশটা, আনুভূমিক উপাংশ না কিন্তু, আনুভূমিক উপাংশ অলওয়েজ সেম, আনুভূমিক উপাংশ vx ইকুয়াল টু ভি নট কস থিটা, এটা অলওয়েজ ভি নট কস থিটা, অলওয়েজ, যতক্ষণ মানে সে সচল আছে ততক্ষণই, এর কোনো চেঞ্জ নাই। এখন ভিওয়াই এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমরা কি দেখতেছি, যে আমরা দেখি যে ভিওয়াই মানে উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশের জন্য বস্তুটা কি করবে, উপরের দিকে অর্থাৎ মানে উল্লম্ব বরাবর যাতায়াত করা বা উল্লম্ব বরাবর উঠার টেন্ডেন্সি শো করবে।
এখন তুমি দেখো এই যে যত টেন্ডেন্সি শো করতেছে ওর কিন্তু উল্লম্ব উপাংশ কমতেছে 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 কমতেছে। এই যে তুমি চিন্তা করো, এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে আর কিন্তু সে উঠে না, সর্বোচ্চ উচ্চতা যেহেতু সেটা, এর উপরে তার উঠবে না। তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে সে আর উঠতেছে না, তার মানে কি বলতে পারবো আমরা? তার মানে আমরা বলতে পারবো এইখানে এই সর্বোচ্চ উচ্চতায় ওর শুধু আনুভূমিক উপাংশ থাকতেছে, উল্লম্ব উপাংশ থাকতেছে না। কেন উল্লম্ব উপাংশ থাকে না? কারণ উল্লম্ব উপাংশ থাকলে ও আরো উপরে যাওয়ার টেন্ডেন্সি শো করতো, ও যেহেতু আরো উপরে যাওয়ার টেন্ডেন্সি শো করতেছে না, তার মানে সর্বোচ্চ উচ্চতায় ওর উল্লম্ব উপাংশ শূন্য। এই তো, এই ব্যাপারটা আমরা বুঝলাম। এখন তাহলে এখন দেখো, এই যে তুমি এখন খেয়াল করো যে এই আমরা প্রাসের বেগের ক্ষেত্রে দুইটা উপাংশ পাই, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এখন তোমার যদি উল্লম্ব উপাংশ শূন্য হয়ে যায় তাহলে কি হবে? শুধু আনুভূমিক উপাংশ থাকবে, অর্থাৎ বস্তুটার ডিরেকশন কোন দিকে হবে? আনুভূমিক বরাবর। তো এই যে তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি কখন একটা বস্তুর কখন একটা প্রাসের ডিরেকশন বা দিক ভূমির সমান্তরালে কখন হয় বা এক্স অক্ষের সমান্তরালে কখন হয়, সেইটা হয় সর্বোচ্চ উচ্চতায়। তাহলে এই যে এখানে একটা কথা বলছে ভূমির সমান্তরালে, তাহলে ভূমির সমান্তরালে একটা প্রাস কখন আসবে? সবসময় এটা দেখবা, সবসময় একটা প্রাস ভূমির সমান্তরালে তখনই আসবে যখন সে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে। দ্যাটস ইট, কথা শেষ। সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করা কালীনই সেটা কি করবে? ভূমির সমান্তরালে আসবে। এখন এই পুরো ব্যাপারটা, এই কোন রকম অতিক্রম করার ব্যাপার এবং ভূমির সমান্তরালে অতিক্রম করার ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি আবারও, একদম জাস্ট রিভিউ এর মতো দেখে নাও বা মিলাই নাও যে তুমি জিনিসগুলো বুঝছো কিনা। দেখো, এই ব্যাপারগুলো বুঝলে মানে বেশ সোজা আর কি। এই একবার বুঝাই দিলে দেখবা যে পরের ম্যাথগুলো সোজা হয়ে যাচ্ছে। এই ম্যাথটা খুব একটা টাফ না, জাস্ট বোঝাটাই কাজ। তাহলে এখন প্রথমে আমরা বুঝবো যে কোন রকমের ব্যাপারটা কি। কোন রকমের অতিক্রম করা মানে আমরা বুঝছি যে ছুঁই ছুঁই অবস্থায় অতিক্রম করা বা জাস্ট অতিক্রম করা, টাচ করে অতিক্রম করে যাওয়া। তার মানে কি? তার মানে আমি যদি বলি যে একটা বল 10 মিটার উচ্চতার একটা দেয়ালকে কোন রকমের অতিক্রম করলো, মানে কি? মানে হচ্ছে ওই বলটার ওই দেয়ালটা পার করার সময় হাইট কত ছিল? দেয়ালের হাইটের সমান ছিল, 10 মিটারই ছিল, যার কারণে সে ছুঁই ছুঁই অবস্থায় পাড়ি দিছে। এই তো, তাহলে কোন রকমের ব্যাপারটা বুঝলাম। এইবার আসি ভূমির সমান্তরালের ব্যাপারটাতে। ভূমির সমান্তরালের ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এখন আইডেন্টিফাই করছি যে কখন একটা প্রাসের ডিরেকশন ভূমির সমান্তরালে থাকে এইটা। এখন আমরা কি দেখছি? আমরা এই জিনিসটা আনছি এইভাবে। তুমি দেখো, এই যে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি পাই? সর্বোচ্চ উচ্চতায় পাই হলো গিয়ে ওর ইউ শূন্য। সর্বোচ্চ উচ্চতায় ইউ শূন্য মানে কি? সর্বোচ্চ উচ্চতায় ইউ শূন্য মানে হচ্ছে প্রাসের ক্ষেত্রে যদি আমরা ইকুইভ্যালেন্ট চিন্তা করি, সর্বোচ্চ উচ্চতায় ওর ভি ওয়াই শূন্য বা উল্লম্ব উপাংশটা শূন্য। এই তো গেল। এখন উল্লম্ব উপাংশ যদি শূন্য হয়ে যায় তাহলে দেখো দেখি আমরা কি পাইছি? প্রাসের বেগের তো দুইটাই উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ বা উল্লম্ব উপাংশ। এখন উল্লম্ব উপাংশ বা ওয়াই অক্ষ বরাবর উপাংশটা যদি জিরো হয়ে যায়, থাকে কি? থাকে জাস্ট এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে তখন তার ডিরেকশন কোন দিকে হবে? তখন তার ডিরেকশন সিম্পলি হবে এই বরাবর, এই যে এই বরাবর, ভি এক্স। এই তো, এই জিনিসটা গেল। এইটা একদিক দিয়ে বলছি, আরেক দিক দিয়ে কি বলছি? আরেক দিক দিয়ে তোমাদেরকে আরেকভাবে বুঝাইছিলাম যে যখন কোনো বস্তুর উপাংশ যেই বরাবর থাকবে সেই বরাবর সে যাওয়ার টেন্ডেন্সি শো করবে। এখন সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু উঠে যায় তখন আসলে সে আর উপরে যাওয়ার টেন্ডেন্সি শো করে না, ওটাই সর্বোচ্চ উচ্চতা, আর তো উপরে যাবে না। তার মানে কি বলা যায়? তার মানে বলা যায় যে আসলে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেলে ওর উপরের দিকে উঠার টেন্ডেন্সি থাকে না, অর্থাৎ ওর উল্লম্ব উপাংশ তখন ওই পয়েন্টের জন্য বা ওই মুভমেন্টের জন্য থাকে না। ওকে, তাহলে গেল। তাহলে যদি আবার একই কথা, যদি ভিওয়াই না থাকে তাহলে ভিএক্স বরাবর হবে, অর্থাৎ ভূমির সমান্তরাল বা এক্স অক্ষ বরাবর ডিরেকশনটা হবে। এক কথায় তুমি যতবার পাবা যে একটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে ভূমির সমান্তরালে সে কোন একটা পয়েন্টকে ক্রস করতেছে, মানে কি বুঝতে হবে? মানেই বুঝতে হবে যে ও ওর সর্বোচ্চ উচ্চতার পয়েন্টটাতে আছে। ও ভূমির সমান্তরালে কোনো কিছু অতিক্রম করতেছে মানে কি? ওইটা ওর সর্বোচ্চ উচ্চতার পয়েন্টটাতে আছে, ওই লেভেলটাতেই সে একমাত্র ভূমির সমান্তরালে থাকে। ওকে, তাহলে এই ব্যাপারটা, এই দুইটা ব্যাপার আশা করা যায় টোটালি ক্লিয়ার হয়ে গেল। কোন রকমে পার করা এবং ভূমির সমান্তরালে পার করা, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে পার করা। এখন তাহলে এই ব্যাপারগুলো যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা এই জিনিসটা খুব সহজেই সলভ করতে পারবো। কিভাবে? দেখো, এখানে বলছে একটা বুলেট 50 গজ দূরবর্তী, অর্থাৎ 150 ফিট দূরবর্তী, মানে আনুভূমিকভাবে দূরবর্তী আর কি। তাহলে এখানে দিলাম এই 150 ফিট দূরবর্তী। আর হচ্ছে কি 75 ফিট উঁচু একটা খাড়া দেওয়াল। তাহলে এত মিটার দূরবর্তী, এত মিটার ঠিক না, ফুট, এত ফুট দূরবর্তী এবং এত ফুট উঁচু, 75 ফুট উঁচু এই দেওয়ালটা কি করছে? খাড়া দেওয়াল কোন রকমে পাস করছে। আচ্ছা, কোন রকমে পাস করা মানে কি বলো দেখি? ওই তো কোন রকমে পাস করা মানে হচ্ছে যে ওই পাসটার ক্ষেত্রে
150 মিটার আনুভূমিক দূরত্বে এই যে 75 মিটার উঁচু দেয়ালটা আছে, এই দেয়ালটা সে কি করছে, মানে এই দেয়ালটা পাস করার সময় ওর হাইটটা দেয়ালের হাইটের সমান ছিল। মানে আমরা বলতে পারবো এই পয়েন্টে প্রাসটার হাইটটা কত ছিল, 75 মিটার ছিল, দেয়ালের হাইটের সমান। ওকে, আর কি বলছে, আরেকটা কথা বলছে ভূমির সমান্তরালে। আচ্ছা, এখন দেখো একটু আগে আমরা কি পাইছি, ভূমির সমান্তরালে একটা প্রাস তখনই থাকবে যখন সে কিসে থাকবে, সর্বোচ্চ উচ্চতায় থাকবে। তাহলে এখন বলতেছে, এইখানে কথাটা বলছে যে এই যে দেয়ালটা সেটাকে ভূমির সমান্তরালে অতিক্রম করছে। ভূমির সমান্তরালে অতিক্রম করছে মানে কি বলো দেখি, তার মানে এই যে এই দেয়ালটা ক্রস করার সময় সে কি করছিল, ব্যাপারটা এরকম হয়েছিল, এই যে এরকম। এখন আমরা কি বলতে পারবো, এই যে এখানে আমরা যে দেখতেছি যে ভূমির সমান্তরালে দেয়াল ক্রস করছে, মানে হলো এই দেয়ালটা তাহলে কিসে আছে বলো দেখি, ওর সর্বোচ্চ উচ্চতায় আছে। অর্থাৎ এই দেয়ালের উচ্চতাটাই ওর সর্বোচ্চ উচ্চতা। বুঝছো? আবারও বলে দিই, ভূমির সমান্তরালে সে পাস করতেছে বা অতিক্রম করতেছে। ভূমির সমান্তরালে কখন একটা প্রাস থাকে, সর্বোচ্চ উচ্চতায় থাকে। তাহলে এই মানে এই দেয়ালের উপরে যেহেতু সে ভূমির সমান্তরালে থাকতেছে, তার মানে এই দেয়ালের উচ্চতাটাই তার সর্বোচ্চ উচ্চতা। ওকে, তাহলে এখন এইগুলো আমরা পেয়ে গেলাম। এখন দেখো, এই যে সর্বোচ্চ উচ্চতা যদি তুমি পেয়ে যাও এই 75 মিটার, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর মান। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে আমি যখন নিক্ষিপ্ত বস্তু পড়াইছিলাম তখনও এটা বলছি, প্রাসের ক্ষেত্রে এটা বলছি, সেটা কি, যে যে কোনো প্রাসের ক্ষেত্রে ওর এই সর্বোচ্চ উচ্চতার সাপেক্ষে কি করা যায়, সবগুলো জিনিসকে রিফ্লেকশন আকারে চিন্তা করা যায়। তার মানে কি, তার মানে এই পাশের যা জিনিস এই পাশের জিনিসগুলোর সাথে টোটালি মিলে যায়। এখন এইখানে এমনিতে সিম্পলিও বলা যাচ্ছে, দেখেই বলা যায়, সেটা কি, যে এই যে এইটা যদি সর্বোচ্চ উচ্চতা হয়, তাহলে তুমি চিন্তা করো তো, এই দূরত্ব যদি 150 মিটার হয়, অবশ্যই সেটা এটাও 150 মিটারই হবে। কেন? কারণ এই যে সর্বোচ্চ উচ্চতার পয়েন্টটা হয় ওর একদম ঠিক মধ্যবিন্দু, একদম মিডিলের পয়েন্ট, একদম মিডিলের পয়েন্টটাতেই সর্বোচ্চ উচ্চতাটা থাকে। তাহলে এখন এইটা যদি 150 মিটার হয়, অবশ্যই এই দূরত্বটা কত হবে, এটাও 150 মিটারই হবে। মিটার ঠিক না, ফুট আর কি, এককটা ভুল বলতেছি। আচ্ছা, তাহলে এটা 150 ফুট হলে অবশ্যই এটাও 150 ফুট হবে। আচ্ছা, তাহলে এই যে এটা যদি 150 ফুট হলে এটাও 150 ফুট হয়, তাহলে তুমি দেখো দেখি আরেকটা জিনিস পেয়ে গেল না, কি পেয়ে গেল বলো দেখি, এই যে এটা 150 এটা 150, মানে তুমি পুরো আনুভূমিক দূরত্ব পাই গেলা। পুরো আনুভূমিক দূরত্ব মানে কি, আর অর্থাৎ আনুভূমিক পাল্লা পাই গেলা 150 প্লাস 150, 300 ফিট। এই তো, তাহলে এখন দেখো, তাহলে তুমি কি পাইছো, এইচ এর মান পাইছো, এইচ হচ্ছে 75 ফিট, আর হলো আর এর মান পাইছো, আর হচ্ছে 300 ফিট। এই যে এখন এই দুইটা জিনিস পাই গেছো, তাহলে তোমার হাতে কি আছে, এইচ আছে এবং আর আছে। এখন বলো দেখি, এইচ এবং আর থাকলে জিনিসটা আমরা কিভাবে সলভ করি। এই জিনিসটা তো অনেকবার আমাদের চলে আসছে আলোচনা, সেটা কি, যে আমরা জাস্ট সিম্পলি এখানে tan থিটা নটের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। tan থিটা নটের ফর্মুলা অ্যাপ্লাই করা মানে কি, 4h/r। এই তো, তাহলে 4h/r। এখন এখান থেকে সিম্পলি আমরা মানগুলো বসাই দিলে এইখানে থিটা নটের মানটা বা নিক্ষেপণ কোণের মানটা পেয়ে যাবে। সেটা কি, এইচ এর মান কত, এইচ এর মান 75, আর হলো আর এর মান কত, আর এর মান হচ্ছে 150, 150, 300। তাহলে কত আসে, 475 300, এখানে 300, মানে 1 দাঁড়াচ্ছে। এখন tan থিটা নটের মানটা যদি 1 হয়, তার মানে থিটা নটের মানটা হচ্ছে 45। এই তো, তাহলে আমাদের একটা জিনিস বের হয়ে গেল, এই যে এখানে বুলেটটার প্রক্ষেপণ বেগ এবং প্রক্ষেপণ দিক, প্রক্ষেপণ দিক মানে হচ্ছে প্রক্ষেপণ কোণ, দিক মানেই হচ্ছে কোণ, বুঝছো? তাহলে এখানে প্রক্ষেপণ বেগ মানে কি, ভি নট চাইছে, আর প্রক্ষেপণ দিক মানে কি, ওর থিটা নট চাইছে। তাহলে থিটা নটের মানটা একটা কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল, থিটা নট বের হয়ে গেল। এবার আমরা কি বের করবো, এবার আমরা ভি নটটা বের করবো, যে প্রক্ষেপণ বেগটা কত। এখন তুমি দেখো ভি নটটা তুমি মানে যে কোনো ভাবে বের করতে পারো। এখানে তুমি এইচ এর মান জানো, আর এর মানও জানো, তাহলে এইচ এর ফর্মুলা বসায় সেখান থেকে আনতে পারো। আবার তুমি যদি চাও আর এর ফর্মুলা বসায় করবা, তাও হবে, ইচ্ছা। মনে করো আমি আর এর ফর্মুলা বসায় করতেছি, তাহলে আর এর ফর্মুলা বসায় করলে কি হবে, আর এর ফর্মুলা আমরা জানি, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। এখন এই ক্ষেত্রে আমরা তো সবগুলো জিনিসের মান জানি, জাস্ট ভি নটটা ছাড়া। তাহলে এই ভি নটের মানটা এখন আমরা বের করে ফেলতে হবে। তাহলে এই মানটা কত হবে দেখো, এখানে বসাবো 300, এখানে বসাবো 32। এই যে এই পয়েন্টটাতে সতর্ক থাকতে হবে, যখনই এফপিএস পদ্ধতিতে, ফুট পাউন্ড সেকেন্ড, এই পদ্ধতিতে যখন হিসাব আসবে, অবশ্যই অবশ্যই জি এর মানটা 32 বসাতে হবে, না হলে ম্যাথটা ভুল হবে। তাহলে ভি নট স্কয়ার থাকলো, আর সাইন 2 থিটা। আচ্ছা, সাইন 2 থিটা মানে কি বলো দেখি, এইখানে হচ্ছে কোণটা 45 ডিগ্রি, তাহলে এই কোণ যদি 45 হয়, 2 থিটা কত, 90, সাইন 90, সাইন 90 এর মান কত, 1। তাহলে 1 লেখাও যা, 1 না লেখাও তাই। এই তো, 1 না লেখলেও চলবে। এই তো, তাহলে এখান থেকে তুমি এখন সিম্পলি এখান থেকে ভি নটের মানটা ক্যালকুলেট করে ফেলতে পারবা। ভি নটের মান কত আসবে, ভি নটের মানটা আসবে 40√6 ফিট পার সেকেন্ড। এই জিনিসটাকে তুমি রুট দিয়ে মানটা লিখলেও চলবে। এই তো, তাহলে আমাদের দেখো আমাদের কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে গেল। এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে খুব একটা স্ট্রাগল নাই যদি তুমি জিনিসগুলো
ঠিকঠাক বুঝে যাওয়া, জাস্ট এইটা এইচ হবে, এইটা মানে এইটাকে দ্বিগুণ করে নিলে আর হবে, সিম্পলি এটা বুঝলেই হয়ে গেল কাজ। ওকে, তাহলে এখন এইটা যদি আমরা সলভ করতে পারি, তাহলে এটার মতো করে তোমরা এক্সাম্পল 6টা ট্রাই করো দেখি। এক্সাম্পল 6 একদম হুবহু সেম ম্যাথ, চেক করলে দেখবা একদম হুবহু সেম ম্যাথটাই সেখানে দেয়া আছে। ওকে, তাহলে এই ম্যাথ থেকে আমরা কি কি জিনিস শিখলাম বলো দেখি। এই ম্যাথ থেকে যে জিনিসটা প্রয়োগ দেখলাম সেটা হচ্ছে, প্রথম কথা হলো গজের প্রয়োগ আছে, এখানে জাস্ট কনভার্সন করতে হবে, একক কনভার্ট করে নিয়ে তখন গজ থেকে ফুটে যেতে হবে 3 গুণ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে কোন রকমে পার করার ব্যাপারটা জানছি ওই জিনিসটা। আর ভূমির সমান্তরালের ব্যাপারটা দুই ভাবে দেখাইছি, ভূমির সমান্তরাল থাকে কখন, সেটা সর্বোচ্চ উচ্চতা থাকে। ওকে, তাহলে এখন এই ব্যাপারটা গেল 7 এর এ আমরা সলভ করে ফেললাম, এইবার আমরা যাব 7 এর বি তে। আচ্ছা, তাহলে এখন দেখো 7 এর বি এর ব্যাপারটা, এখন 7 এর বি এর ব্যাপারটা দেখো, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে একটা ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে এটা 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে। এই তো, আবারও এই গজটাকে আমার কি করে নিতে হবে, ফুট করে নিতে হবে। তাহলে কত ফুট হচ্ছে, 300 ফুট। আচ্ছা, তাহলে এখন একটা ক্রিকেট বল ভূমি থেকে নিক্ষেপ করা হলো, মানে গ্রাউন্ড লেভেল থেকে নিক্ষেপ করছি আমরা। এই গ্রাউন্ড লেভেল থেকে নিক্ষেপ করার পরই সে কি করছে, 100 গজ দূরে অর্থাৎ 300 ফুট দূরে ভূমিতে ফিরে আসছে। তার মানে এই একটা রেগুলার ক্রাশ, এইখান থেকে নিক্ষেপ করা হয়েছিল, এখানে ফিরে আসছে। দূরত্বটা কত দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে হলো গিয়ে 300 ফিট। এই এটা দেওয়া আছে। এখন বলছে এর বিচরণ পথে সর্বাধিক উচ্চতা 56.25 ফুট হলে এর বিচরণ কাল এবং প্রক্ষেপণ কোণের মান নিন। আচ্ছা, তার মানে তোমার হাইটটা দেওয়া আছে, এই যে সর্বোচ্চ উচ্চতাটা এটা দেওয়া আছে 56.25 ফুট। এই তো, এইটা ব্যাপার, এই দুইটা ব্যাপার বলা আছে। তাহলে এখানে দেখো, এখান থেকে চাইছে কি ওর বিচরণ কাল মানে ক্যাপিটাল টি চাইছে, আর হলো প্রক্ষেপণ কোণ অর্থাৎ থিটা নট এর মানটা চাইছে। তাহলে এই দুটো আমরা বের করে ফেলবো। এখন দেখি কি কি দেওয়া আছে আমাদের কাছে। আমাদের কাছে আছে হচ্ছে আর এর মানটা এই 300 ফুট, আর এইচ এর মানটা 56.25। তাহলে সিম্পলি আমরা আগাই করে ফেলবো। আমরা তো জানি কোন দিকে আগাইতে হবে। tan থিটা নট ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 4h/r। তাহলে এখান থেকে আমরা থিটা নট এর মানটা পাবো। থিটা নট এর মান কত পাবো, এখান থেকে মানটা আসতেছে, তাহলে একটু দাঁড়াও, তাহলে এই মানটা আসে 36.86 এর মতো, 36.86 ডিগ্রি। তাহলে এখান থেকে এই এইচ এর মান 56.25 আর আর এর মান 300 ফিট বসায় দিয়ে আমরা পাইলাম কত, 36.86। এইটা পাইলাম হচ্ছে গিয়ে আমাদের কত, থিটা নটের মান। আর কি চাইছে, আর চাইছে ওই বিচরণ কাল, তার মানে ক্যাপিটাল টিটা। তাহলে ক্যাপিটাল টি বের করে ফেলি। ক্যাপিটাল টি জানি আমরা কি, 2v0 sin থিটা নট বাই জি। তাহলে এখন এই জিনিসটা করে ফেলি। তাহলে 2v0 মানে কি, v0 মানে নিক্ষেপণ বেগটা। এখন এই ক্ষেত্রে দেখো, আচ্ছা নিক্ষেপণ বেগ তো আমরা বের করে নিতে না। আচ্ছা, নিক্ষেপণ বেগটা তুমি এখান থেকে বের করে নিয়ে এই টি কি বলে তোমার আর থেকে বা এইচ থেকে বের করে নিয়ে এখানে বসায় করতে পারো। আর যদি সেটাও নাও চাও, তাহলে তার থেকেও সোজা একটা উপায় আছে, সেটা হচ্ছে gt²/2r এর দিকে আমরা যাবো। সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম, দেখেন tan থিটা ইজ ইকুয়াল টু 4h/r ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি, gt²/2r না। এখান থেকেও তুমি ক্যাপিটাল টি এর মানটা বের করে ফেলতে পারো। লিখে ফেলো, লিখবা এবার tan থিটা নট ইজ ইকুয়াল টু gt²/2r। এখন দেখো থিটা নট তো অলরেডি পাইছো, এই যে এখানে থিটা নটের মান বসাই দিবা, আর এর মান পাইছো এই যে এটা বসাই দিবা, জি এর মান জানো এফপিএস পদ্ধতিতে 32 বসাই দিবা। তাহলে এখান থেকে সিম্পলি তুমি টি এর মানটা কত হবে সেটা পেয়ে যাবে। তাহলে tan থিটার মান কত আসবে, এটার মান আসবে 3/4 2 ইনটু আর এর মান কত 300, জি এর মান 32 টি স্কয়ার। তাহলে এখান থেকে সিম্পলি আমরা টি এর মানটাও পেয়ে যাব। টি এর মান পাবো 3.75 সেকেন্ড। এই তো হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে এই যে বি নাম্বার কোশ্চেনটা সলভ হয়ে গেল। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা তাহলে কি ছিল একটু রিভিউ দিলে এরকম বলতে হবে যে এখানে মূলত ওর আর এর মান দেওয়া ছিল, এইচ এর মান দেওয়া ছিল, সেখান থেকে ক্যাপিটাল টি চাইছে আর থিটা নট চাইছে। এখন থিটা নট তো ডাইরেক্ট বেরিয়ে হয়ে যাচ্ছে, আর টি এর মানটা কোনটা থেকে, এই যে আরেকটা যে সূত্র আছে tan থিটা ইজ ইকুয়াল টু gt²/2r, সেখান থেকে ওই জিনিসটা বের হয়ে আসলো। আচ্ছা, এই টিটা আরো সহজে বের করার উপায় আছে, সেটা কি, সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা আমরা পড়ছিলাম না, gt² ইজ ইকুয়াল টু 8h, এটা পড়ছিলাম না, gt² ইজ ইকুয়াল টু 8h। এইখান থেকেও তুমি যদি এইচ এর মানটা এখানে বসাও আর জি এর মান 32 বসাও, এখান থেকেও টি এর মানটা আসবে। এই তো, তাহলে টি এর মান বের করার বেশ কয়েকটা উপায় দেখালাম। এইটা একটা আরেকটা তো দেখাইছিলাম প্রথম দিকে, এই যে v0 দিয়ে v0 এর মানটা বের করে আনে বসাও, তাও চলবে, যে কোনো একটাতে বের করলেই হবে। ওকে, তাহলে আমাদের বি নাম্বার কোশ্চেন সলভ হয়ে গেল। এইবার আমরা যাবো তাহলে সি নাম্বার কোশ্চেন। আচ্ছা,
সি নাম্বার কোশ্চেনটা দেখো টোটালি সেম, একদম টোটালি সেম জিনিস দিছে, একদম সবকিছু সেম। এখানে তাহলে কি বলছে, এখানে জাস্ট মিটার দিয়ে জিনিসটা দিছে। শূন্য নিক্ষিপ্ত একটা বস্তু 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে, তার মানে এটা আর এর মান। আর বিচরণ পথের সর্বাধিক উচ্চতা 18 পয়েন্ট কত দিছে 75, 18.75 মিটার হলে বিচরণ কাল এবং নিক্ষেপণ কোণ নির্দিষ্ট। তাহলে আবারও সেম ওয়ে, tan থিটা দিয়ে বের করবা, তারপরে এখান থেকে জিটি স্কয়ার বাই 2r এর হেল্প নিবা, বা জিটি স্কয়ার হলে 8h, এটার হেল্প নিয়ে করে ফেলবা, তাহলে সেখান থেকে টি এর মানটা পেয়ে যাবে। এই তো, এই ছিল মূলত আমাদের 7 পর্যন্ত ম্যাথ। তাহলে আমরা দেখি আজকের ক্লাসে যদি টোটাল সামারি দিতে হয় তাহলে কি কি কাজ করছি সেগুলো একটু বলে ফেলি। এখানে তাহলে দেখো প্রথমে 5 এর ম্যাথ গুলো করছি টোটালি, সেটার হিসাবটা দিয়ে ফেলছি। তারপরে 6 করলাম, 6 এর পরে 7 করলাম, 7 করার সাথে সাথে একটা এক্সাম্পল করে ফেলছি আমরা, সেটা কত এক্সাম্পল 6। এই জিনিসটা এটা দিয়ে কভার হয়ে গেছে। এই তো, তাহলে আমাদের মোটামুটি বলা যায় 5, 6, 7 এইগুলো আজকের লেকচারে আমাদের টোটালি শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা 8 থেকে আগাবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।